কোনটি ভালো লাগে আমরা একটু ঢাকা। I have completed my graduation and post-graduation from North University, and right now I have been working in Babylon Group. Before that, I worked in Tally Software Company in Bangalore, India. Before that, I worked in Delta Group, Infinity, and Dhaka Commerce College as a lecturer of marketing department. Sir, I'm talking from my heart. I'm a very honest person, and honesty is my biggest asset. In my free time, I play guitar and doing stage drama. In future, I want to be a international sales consultant. My father is a businessman, and my mother is a homemaker. I have lovely one brother and one sister. Really, sir, we are very happy family. Thank you. Boys too. Well, thank you so much, sir. My full name is Naimur Rahman, but you can call me Naim. I'm from Dhaka. I am 31 years old. I've completed my graduation and post-graduation from North University. I'm very much happy to be a part of North University. Right now, I have been working in Babylon Group. Before that, I worked in Tally Software Company in Bangalore, India. Before that, I worked in Delta Group, Infinity, and Dhaka Commerce College as a lecturer of marketing department. Sir, I'm talking from my heart. I'm really honest person, and honesty is my biggest asset. In my free time, I play guitar, watch English movie, and doing stage drama. In future, I want to be an international sales consultant. My father is a businessman and my mother is a homemaker. I love my mother very much. I have lovely one brother and one sister. Really, sir, we are very happy family. Thank you. কোনটি ভালো লাগে? সেকেন্ড ভয়েসটা ভালো ছিল। কেন স্যার? দুটোই ভালো, সেকেন্ডটার জন্য আরো বেশ, দুটোই ভালো লাগছে আমার কাছে। সো ওকে, নাইস। কেন? না, একটা কম্পেয়ার করতে হবে কেন? একটা ভালো বেশি বা একটু কম? আমি এখানে আমাদের ছোট একটা বিষয় আমি কথা বলার কথার মেসেজ ভিতরে দেওয়ার জন্য। কোনো জড়তা নাই, কোনো বাধা নাই, ক্লিয়ার। ওকে, বাকি স্যাররা কমেন্ট করবেন, আমাদের ক্লাস কিন্তু কমিউনিকেশন। আর স্যার তারপরেও মনে করেন যে আপনি সেকেন্ড যে ভয়েসটা দিয়েছেন ওটাতে আপনার যে ফনেটিক যে উচ্চারণগুলো ছিল, স্পেলিং, যেমন মেকা, মানে আপনি মানে একা জাস্ট যেটা উচ্চারণ ঠিক মানে ওইভাবেই আপনি করছেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আরো কোনো কমেন্ট স্যার? তবে আপনি যদি আমাকে দুইটার মধ্যে জাস্টিফাই করতে পারেন তো আমি আপনাকে সেকেন্ডটাই বলবো যে হ্যাঁ ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। শাহিন সাহেব ধন্যবাদ। অবশ্যই এখানে এটা বলার মানে হচ্ছে আমরা জানি আমরা এই কোর্স শেষ হওয়ার পরে আমাদের মেন পারপাস হচ্ছে ফ্রিল্যান্সার হবো, আমরা টাকা পয়সা আর্ন করবো, এটি আসলে পারপাস থাকে। আমরা যে টাইম গুলো এখানে দিচ্ছি বা কিল করতেছি, পারপাস হচ্ছে এখান থেকে রিসোর্স গুলো নিয়ে পরে আমরা ফ্রিল্যান্সিং করবো। আর ফ্রিল্যান্সিং করতে গেলে যে বিষয়টা দরকার আমাদের, যেটা আমি আগেও বলে থাকি এখনো বলি, অনেক অভিজ্ঞতার আলোকে আপনাদের অনেক ট্রেনি যারা এই বিষয়ে অনেক দিন থেকে মার্কেট প্লেসে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ বা এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে ইংলিশে বায়ারদের সাথে একটু কমিউনিকেশন করতে হয়। যদি এখন অনেক অ্যাপস বের হয়েছে তারপরেও প্রথম থেকে আমরা বলবো নিজের সম্পর্কে একটু কথা বলা। শুধু এটার জন্য না, বাংলাদেশের যে কোনো কোম্পানিতে আমরা জবে যাই না কেন, ইন্টারভিউর সময় কিন্তু ভালো, বিশেষ করে এ গ্রেড বা বি গ্রেডের মাঝামাঝি যারা আছে তারা কিন্তু সব ইংলিশই কোশ্চেন করে যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। জি স্যার, মানে আই এম নট এ ইংলিশ টপ টিচার। লেভেলের কোম্পানিগুলোতে তো ইন্টারভিউ হয় সব তো ইংলিশ ভার্সনে। হ্যাঁ, এবং এমএনসি তো পুরোটাই ইংলিশ। এমএনসি তে কোনো বাংলা ইউজ তারা পছন্দই করে না। ইভেন বাংলাদেশেও ভালো ক্যাটাগরি যারা আছে, বি ক্যাটাগরি পুরো, সি ক্যাটাগরির প্রথম দিক যারা আছে তারা অন্তত ইংলিশে শুরুটা করে উইক বানানোর জন্য, আপনাকে কনফিডেন্ট নিচে নামানোর জন্য, ভাব নেওয়ার জন্য, যেটি বলে। তো এই জন্য নিজের সম্পর্কে
একটু ইংলিশে আমরা নিজের সম্পর্কে যখন এরকম ফলোর পাই বা কথা বলে আমরা ট্রাই করবো নিজের সম্পর্কে ইংলিশে কথা বলার জন্য। কারণ এই তথ্যগুলো হচ্ছে রুট, এগুলো আসলে জানতেই হবে আমাদের। আমরা জানি, এখানে আপনারা সবাই জানেন, তারপরে আমরা একটু মনে করে দিলাম আর কি। তো এখানে গোবিন্দ সাহেব আগামীকাল আমাদের নেক্সট ক্লাসে সবারই সুন্দর একটা বাসার কাজ থাকবে, এই কাজটাই নিজের সম্পর্কে বলে ইংলিশে স্মার্টলি। আমরা সবারটাই শুনবো আগামী ক্লাসে। ওকে, তো আজকের ক্লাসে মূল বিষয়, আমি স্লাইডে যাই, স্লাইডে যেয়ে পরে আমরা আস্তে আস্তে পারবে বাট কথা বলবো। এবং আমাদের ক্লাসে কোনো কিছু বলার থাকলে সবকিছু কিন্তু আপনারা ফিডব্যাক করবেন, কথা বলবেন। এখানে ফর্মালি যে একবারে কথা না বলতে এরকম না, সবাই কিন্তু আমরা কথা বলবো। ওকে স্যার। ওকে স্যারেরা বলবেন কি দেখতে পাচ্ছেন? ব্রেইন। আমাদের সফট স্কিলের দরকার কেন? একটা হিউম্যান ব্রেইন। জি, যা মনে আসে বলবেন, দেখি কি বুঝতে মানে এটা দেখে কি মনে হচ্ছে আর কি। হ্যাঁ, দেখে স্যার মনে হচ্ছে যে একটা আমাদের জ্ঞানটা কিভাবে বিকশিত করা যায়, মানে যে বার্ডটা, যে জ্ঞানের বার্ডটা, সেটা হচ্ছে একটু নিচে আছে, এটা কিভাবে বিকশিত করা যায়। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ? আলোটা কিভাবে মানে ছড়িয়ে পড়ছে সেটারও একটা বিবৃতি বোঝা যায় আর কি। স্যার আমি মনে করি যে স্যার, আসলে বিজ্ঞাপনের ভাষায় দিমাগ কি বাতি জ্বালাও। Okay, সুন্দর কথা। আরো কেউ স্যাররা? জি, মানে ব্রেন যে মানে আমাদের জীবনে যেটা আলো ছড়ানোর প্রয়োজন, সেটা যে আমরা ব্রেন থেকে করতে পারবো, এর একটা মানে উদাহরণস্বরূপ হয়তো আমি দেখতে পাচ্ছি। সফট স্কিল, থ্যাংক ইউ। আরো কেউ? লাইটটাকে যদি ম্যাডাম? আমরা আমাদের লাইটটাকে যদি জি। আমরা আমাদের ব্রেন ধরি, আর ব্রেনের মাধ্যমে আমরা যে স্কিলগুলো তৈরি করতে পারি, সেই আলোটা দিয়েই তো আমরা বাইরেটা দেখতে পারি। আমাদের যদি স্কিল গুলো তৈরি হয় ব্রেন থেকে, এই জন্য থ্যাংক ইউ। ব্রেনটা এখানে বাল্বের মতো, যে এই আলোটা দিয়ে চারিদিক আলোকিত হবে, যেভাবে আমাদের স্কিল আমাদের জীবনকে উন্নত করে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার নামের সাথে কিন্তু মিল আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। এখানে যদি আমরা সংক্ষেপে বলি আসলে সফট স্কিল কি, মনে করেন আজকে আলো রান্না করবে। এখন এই রান্না করার জন্য তার রান্নাঘর, হাঁড়ি পাতিল, হলুদ মরিচের গুঁড়ো সবকিছুই আছে, সব আছে। এই সবকিছু আছে, এটা হচ্ছে হার্ড স্কিল। এবার আলো রান্নাঘরে যাওয়ার পরে আজকে শনিবার সে থিঙ্কিং করলো আমি আজকে কি রান্না করব, কি তরকারির সাথে আমি কি দিব, না আজকে নতুন একটা রেসিপি করলে সেটা কি কি দেওয়া যায়, কতটুকু লবণ, কতটুকু পানি, কতটুকু মশলা, এই যে যে মেজারমেন্ট সবকিছু, এটি হচ্ছে এখানে সফট স্কিল। এক্সাম্পল নাম্বার 2, একই এমবিএ পাশ করা বা গ্রাজুয়েশন করা বা পোস্ট গ্রাজুয়েশন করা দুটি ছেলে একই কোম্পানিতে জয়েন করে। জয়েন করার পরে দুইজনেই কিন্তু এমবিএ করা। আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করতেছি না, দুজনে একই ডিগ্রি নিয়ে জয়েন করলেন বা প্রোগ্রাম শেষ করে জয়েন করলেন। বেতন প্রথমে ছিলেন, মনে করেন একজনের বেতন 20,000 টাকা, আর একজনের রেজাল্ট ভালো, হয়তো বা আমরা ওই 20,000 টাকায় ধরলাম বেতন, সবারই 20,000 টাকা দুইজনের। 1 বছর পরে কারো বেতন বাড়লো 5,000 টাকা, কারো বেতন বাড়লো 20,000 টাকা। 2 বছর পরে কারো বেতন হলো 30,000 টাকা, আর আরেকজনের বেতন হয়ে গেলো 1 লাখ সুই সুই কমিশন সহ। থার্ড ইয়ারে কারো বেতন 35,000 টাকা, আর আরেকজনের বেতন হচ্ছে 1.5 লাখ টাকা।
এই যে একই ডিগ্রি নিয়ে একই সময়ে জয়েন করলাম, একজনের 30 আর একজনের 1.5 লাখ। এই যে ডিফারেন্স, একমাত্র মূল কারণ সফট স্কিল। দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার উদাহরণ যদি বলি, আপনি আইডিবি থেকে একটা কম্পিউটার কিনবেন, কম্পিউটারটা কেনার জন্য টাকা পয়সা দিয়ে কিনলেন, দামি একটা এইচপি বা ডেল কম্পিউটার, ল্যাপটপ কিনলেন। এই ল্যাপটপটা কিনলেন, ল্যাপটপটা হচ্ছে হার্ড স্কিল। যখনই ল্যাপটপটার ভিতরে কোনো প্রোগ্রাম দিবেন, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আরো প্রোগ্রাম দিবেন, যখন কাজ শুরু করবেন তখন সেই প্রোগ্রামগুলো হচ্ছে সফট স্কিল। এর মানে হচ্ছে আমরা যে ডিগ্রি গুলো নিচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেগুলো সবগুলো হচ্ছে হার্ড স্কিল, এবং ডিগ্রি নেওয়ার পরে যখন চাকরি জীবনে প্রথম দিন জয়েন করি, প্রথম দিন থেকে শুরু হয় সফট স্কিল। এর মানে হচ্ছে ফ্রিল্যান্সিং এ কোর্স করার শেষে টাকা পয়সা আর্ন করার জন্য আমাদের যা করণীয় সমস্ত কার্যক্রমই হচ্ছে সফট স্কিল। আমি কি বুঝাইতে পারলাম স্যাররা? হ্যাঁ জি স্যার, স্যার। বুঝতে পারলাম। এবং এই সফট স্কিল আমি কথা বলতেছি বা আপনারা নিজেদের পরিচয় দিলেন, আপনারাই বলতে পারবেন কে সুন্দর করে কথা বলে এখানে, কার কার্টিসি অনেক ভালো। একজন বায়ার একটা কাজ দিবে, আপনি আমার মতো 10 জনের সাথে কথা বলবে, যাকে তার ভালো মনে হবে তাকেই কাজটি দিবে। এখন এই ভালো মনে হওয়াটা কি, এই জন্য কিছু করণীয় থাকে আমাদের সাইড থেকে। আমি কিভাবে কথা বলি, আমি তার কথার অ্যান্সারটি কিভাবে দিচ্ছি, তার সাথে কথা বলার সময় ইনফরমেশন যে পাস করছি সেখানে আমার অ্যাটিটিউডটা কিরকম হচ্ছে, আমি তার ডিমান্ড ওয়ান নিড গুলো বুঝতে পারতেছি কিনা, এই যে যাবতীয় আমি একটা মেইল করলাম, সেই মেইলের ভাষাগুলো বা কি করণীয়, মেইলে রিপ্লাই দিলে আমি সেটাকে কিভাবে করব, পুরো ক্লায়েন্ট ইউরোপ কান্ট্রি বা ইসলামিক কান্ট্রি, সমস্ত বিশ্বের যে কোনো দেশের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে, ওভারঅল ব্যাপারগুলোই এখানে আলোচনা করা হয় সফট স্কিলে। কিভাবে কমিউনিকেশন ইমপ্রুভ করা যায় আমরা জানবো, প্রত্যেকটা বিষয় জানবো। তো যাওয়ার আগে আমাদের ক্লাসে আমি এই বায়ারই কোশ্চেন করেছিলেন আমাদের লেডিবি প্রজেক্টের একটা স্টুডেন্টকে, যে কথা প্রসঙ্গে সে মনে হয় বলছে যে আপনি বলেন যে মার্কেট কি জিনিস। তো ওই আমাদের ওই এলএডিবির ভদ্রলোক এই অ্যান্সারটা ওইভাবে হয়তো বা তার ওই সময় মনে ছিল না। তারপরে আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই এরকম এরকম কোশ্চেন একদিন করছে, আগে সফট স্কিলের 8টি ক্লাস হতো, এখন এটাকে ভেঙে 4টি ক্লাস হয়। তো আপনাদের ক্লাসে ফুল যাওয়ার আগে ছোট আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই, ছোট ছোট 3টি কোশ্চেন। সেটা হচ্ছে নাম্বার 1, হোয়াট ইজ মার্কেট, বাজার কি? দ্বিতীয়, হোয়াট ইজ মার্কেটিং, বাজারজাতকরণ কি? নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। কারণ হচ্ছে আমরা যেহেতু এই বিষয়ে কোর্স করতেছি, বিভিন্ন বায়ারদের সাথে কথা বলবো, সো এই বিষয়গুলো জানলে কনফিডেন্ট অনেক ভালো থাকে। তো আমরা একটু সময় নেই, সবাই কিন্তু আমাকে বলবেন, ওকে? বাংলায় বলবেন বা ইংরেজি, যেভাবে আপনার সুবিধা মনে হয়। ওকে গোবিন্দ সাহেব, সবার সাথে শেয়ার করবেন, এবং কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, সবাই কিন্তু কথা বলবেন প্লিজ। আমাদের ক্লাস, আমি আমি খুব ছোট মানুষ ভাই, এখানে খুব যেভাবে আপনি এনজয় ফিল করেন ওইভাবে এনজয় করবেন ক্লাসগুলো। হ্যালো, হ্যাঁ আমরা বলি একটু। হ্যাঁ শুনছি। হ্যাঁ একজন বলেন। এখন স্যার, এগুলো বলতে হবে, মানে যে হ্যাঁ কোশ্চেন। বলেন। হ্যাঁ ছোট ছোট 3টি কথা। আচ্ছা, আমি একটু ছোট করে বলি তাহলে। জি। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে বাজার। বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা পণ্যদ্রব্য ক্রয় করি।
এবং এখানে সকল ধরনের পণ্য এখানে বেচা কেনা হয়, দ্যাট ইজ মার্কেট। শর্ট করে বললাম। জি জি প্লিজ। দ্বিতীয় কোশ্চেন ছিল বাজারজাতকরণ। বাজারজাতকরণ হচ্ছে আমরা যে পণ্য দ্রব্যগুলো আসলে মজুত করি বা পণ্যগুলো মজুত করা, আই মিন হচ্ছে বাজারে, এটা হচ্ছে কি বলে, আমার অ্যাকচুয়ালি সঠিক ওয়ার্ডটা মনে আসতেছে না। কেনা বেচা করা। কেনা বেচা তো অবশ্যই, এটা হচ্ছে বাজারজাতকরণ। গুদামজাতকরণ। হ্যাঁ হ্যাঁ, এরকমই। বাজারজাতকরণের বেশ কিছু হচ্ছে সিস্টেম আছে। তো এর মধ্যে কিছু বিষয় হচ্ছে আপনার বাজারজাত করার জন্য প্রথমে হচ্ছে প্রোডাক্টটা তৈরি করা, তারপর হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে প্যাকেজিং করা, দেন প্রোডাক্টগুলো হচ্ছে বাজারে সঠিক সময়ে পৌঁছানো এবং গুদামজাত করা, দেন প্রত্যেকটা দোকানে হচ্ছে এই পণ্যগুলো পৌঁছে দেয় এবং সরাসরি বিক্রেতারা যখন হচ্ছে এই প্রোডাক্টগুলো হাতে পায় তখন হচ্ছে ক্রেতাদের সাথে সরাসরি তা হচ্ছে পণ্যটা বিক্রয় করার সময় তাদের সাথে সংযুক্ত হয়। এতে করে হচ্ছে ক্রেতা এবং ভোক্তা বা ক্রেতা বিক্রেতা যেটাই বলি, যেহেতু আমরা বাজারজাতের সাথে হচ্ছে ক্রেতা আর ভোক্তার সাথেই সরাসরি সংযুক্ত তা বেশি, তো আমি সেটাই বলি যে ভোক্তার সাথে বিক্রেতার একটা সরাসরি যোগাযোগ হয় পণ্য কেনা বেচার মাধ্যমে, এবং এভাবেই আসলে বাজারজাতকরণ প্রক্রিয়াটা হয়ে থাকে। থার্ড কোশ্চেন ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা একই রকম, তবে একটু আলাদা। এটা হচ্ছে ভার্চুয়াল। আমরা লোকাল মার্কেট থেকে যেভাবে একইভাবে পণ্যদ্রব্য কেনা বেচা করি বা হচ্ছে আমরা যে সেবাগুলো পেয়ে থাকি, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও একই ব্যাপার, কিন্তু এখানে হচ্ছে পার্থক্যটা, এটা হচ্ছে সম্পূর্ণ ভার্চুয়ালি আমরা সেবা পেয়ে থাকি কিংবা প্রোডাক্ট গুলো আমরা কেনা বেচা করতে পারি বা করে থাকি। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ আছে? স্যার আমি বলি। জি প্লিজ। হ্যাঁ, নিহাল ভাই যে কথাটা বললো প্রথমে, যে আসলে মার্কেট, ওনার কথাটাই মানে আমি একমত, যে আসলে যেখানে পণ্য বেচা কেনা করা হয় ওই স্থানটাই হলো মার্কেট। আর মার্কেটিংটা হলো যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের যে প্রক্রিয়াটা, ওটা হলো মার্কেটিং। যেমন ধরেন আমরা অনেক সময় বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ব্যানার বা সাইনবোর্ড দেখতে পারি, উনি কিন্তু ওই ব্যানারে বিভিন্ন ধরনের আকর্ষণীয়মূলক কথা লিখে রাখে, যে যাতে ক্রেতা ওখানে আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে ওনার কাছে যায়। এটা হলো একটা মার্কেটিং এর একটা প্রক্রিয়া। আর যিনি বললেন যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ উনি যেটা বলছেন যে আসলে একটা ভার্চুয়াল ব্যাপার। আর মানে আমি মনে করি যে মানে আমরা অনলাইনের মাধ্যমে যে কাজটা করি, পণ্য ক্রয় বিক্রয় এবং যে কাজগুলো করে থাকি, এটাই হলো আপনার ডিজিটাল মার্কেটিং, যেটা আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? স্যার চাই আলো বলছিলাম। জি। মার্কেট হচ্ছে একটা ইনস্টিটিউশন বা একটা সিস্টেম বা একটা প্রসেস বা প্রসিডিউর, যেখানে ক্রেতা এবং বিক্রেতারা নিজেদের মানি আর গুড এগুলো এক্সচেঞ্জ করতে পারে, যে আমরা টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে আমরা আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা আমরা মার্কেট থেকে পেতে পারি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই হচ্ছে একটা মার্কেট। মার্কেটিংটা হচ্ছে স্যার যে আমরা কোনো কিছু বিক্রয় করার জন্য যেই প্রমোটিং বা তার অ্যাকশন অফ প্রমোটিং যেটা, বা সেই প্রোডাক্টটা সেল করার জন্য আমরা যা করে থাকি সেটা হচ্ছে আমাদের মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝে থাকি অনলাইনে আমরা যে কেনাকাটাগুলো করে থাকি, বা অনলাইনে যে মার্কেটটা যেখানে সোশ্যালি মানে ইন্টারনেট বেসড, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ? আমি একটু বলতে চাচ্ছিলাম। জি আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, বাজার বলতে গেলে আগে বাজারটা কি এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের কিছু ব্যাকে যাওয়া লাগে। বাজারটা আসছে তখন যে মানুষ যখন একটা জিনিস উৎপন্ন করছে, দেখা যাচ্ছে তার সেটা লাগেনি, তার আর একটা জিনিসের অভাব হচ্ছে,
তখনই কিন্তু ওই বিনিময়টা চলে আসছে যে আমার এই জিনিসটা উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, আমার প্রয়োজন মিটে, তখন চলে আসছে বিনিময়, যে আরেকজন যেটা উৎপন্ন করছে তার সেটা হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখান থেকে আসছে, বিনিময় থেকে আসছে আমাদের বাজার। আচ্ছা, আর বাজার থেকে বাজারজাতকরণটা দেখা যাচ্ছে অনেকে হয়তো যেটা লাগছে না বা মুনাফাকারী তারা কি করছে, এগুলো মজুত করছে, এরপরে ফলে এক শ্রেণীর লোকের হয়তো সেই জিনিসটার প্রতি সংকট হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল মার্কেট বলতে গেলে আমাদের মার্কেটটাকে আগে দেখতে হবে। মার্কেটটা দুই ধরনের, ডিজিটাল এবং ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনালটা হচ্ছে যে সাপোজ আমরা একটা ধরে নিই একটা বিজ্ঞাপন, যে এই বিজ্ঞাপনটা আমার দেখার দরকার না, তারপরেও কিন্তু আমার দেখতে হচ্ছে। আর ডিজিটাল সিস্টেমে হচ্ছে যে আমরা নির্দিষ্ট টার্গেটেড লোকের কাছে আমরা জিনিসটা বিজ্ঞাপন দিতে পারছি, তাহলে আমাদের কষ্টটা অনেকটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরো কেউ আছে? জি ভাইয়া, আমি একটু বলি। জি প্লিজ। জি ভাইয়া, মার্কেট বলতে আমরা প্রথমে যেটা মাথায় আসে সেটা একটা প্লেস। মানে মার্কেট বলতে গেলে আমরা একটা জিনিসকে বুঝি যে এটা একটা জায়গা, কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নয়। আমরা যে কোনো জায়গাকেই বাজার বলতে পারি, কারণ আমরা যেখানেই বেচা কেনা করি, যেখানে আমাদের একটা লেনদেন সংগঠিত হয়, সেখানটাকে আমরা বাজার বলতে পারি। আর বাজারজাতকরণ হচ্ছে আমরা যে বিজ্ঞাপনটা দিই, মানে আমাদের যে পণ্যটা বিক্রি করব, এই বিক্রয়কৃত পণ্যটা সম্পর্কে আমরা যে ক্রেতাদের সামনে যে তথ্যগুলো হাজির করি, আর কিভাবে তাদের সামনে আমরা আমাদের নিজেদের তথ্যগুলো উপস্থাপন করছি, এই প্রসেসটা হচ্ছে মার্কেটিং। আর এই একই প্রসেসটা অনলাইনের ভিত্তিতে করলে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। থ্যাংক ইউ। ওকে, এখানে থ্যাংক ইউ যারা শেয়ার করলেন, সমস্ত কথাই খুব সুন্দর করে গুছিয়ে বললেন। এবার আমরা আসি। প্রথমেই যেহেতু এখানে জানা দরকার, যেহেতু আপনি এই বিষয়ে কাজ করবেন, মার্কেট কোন ওয়ার্ডের ভিতরে যদি আর থাকে, এই আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সে আর উচ্চারণ হয় না। আই এম নট ইংলিশ টিচার, বাট আই এম ভেরি ফ্যান অফ ইংলিশ। এই যেহেতু আমরা মার্কেট বলি, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, উচ্চারণটা হবে তাহলে কি, MAR, আর এর পরে কে আছে, তাহলে কনসোনেন্ট আছে, আর এর উচ্চারণটা হবে না। আরো কিছু প্রনাউন্সিয়েশন আছে, আমি ওদিকে যাব না। যেহেতু এই কোর্স আপনারা করতেছেন, তাহলে এখন থেকে আপনাদের এটা উচ্চারণ হবে মার্কেট বা মার্কেট, ডিজিটাল মার্কেটিং, নট ডিজিটাল মার্কেটিং। এবার আমরা আসি, বাজার কি, মার্কেট কি। বাজার বলতে এখানে আপনারা যে কথাগুলো বললেন সবারই, এবং ওয়েবসাইটেও যদি আপনি সার্চ দেন এরকমই আসবে, এগুলো ইকোনমিক্স এর টার্ম। বাট অ্যাকর্ডিং টু ফাদার অফ মার্কেটিং, যাকে জনক বলা হয় মার্কেটিং এর জনক, তার কথা অনুযায়ী, ফিলিপ কটলারের কথা অনুযায়ী, a market is a set of all actual and potential buyer. বাজার বলতে বোঝায় বর্তমান এবং আগামী দিনের কাস্টমারের সমষ্টি। সেটা হচ্ছে কি, একটু এক্সপ্লেন করি। মনে করেন ম্যাটাডোর কোম্পানি যে বল পেন কলমগুলো আছে, এই কলমগুলো আমরা যারা এখন লিখতে পারি, আমরা হচ্ছি ম্যাটাডোর কোম্পানির বর্তমান বাজার। বাজার বলতে কাস্টমারদেরকে বোঝায়। যেই বেবিটি এখনো লিখতে পারে না, পেন্সিল দিয়ে লিখে বা সে লিখতে পারবে, এই ম্যাটাডোর কোম্পানির আগামী দিনের বাজার হচ্ছে তারা। আরেকটি এক্সাম্পল, এলইডিবি, বর্তমানে আমরা যারা আছি সবাই এলইডিবির বর্তমান বাজার, আপনি আমি সবাই। আর কোনোদিন যদি আগামীতে এলইডিবি ফ্রি প্রজেক্ট খুলে, আমাদের ছোট ভাই বোনরা যারা এখন নাই, ছোট, তারা একটা সময় যখন আবার এই ক্লাসে জয়েন করবে, তারা হবে আগামী দিনের বাজার। বাজার বলতে স্পেসিফিক, যেটা আমরা ইকোনমিক্স এর ভাষায় প্লেসকে না, বাজার বলতে আমাদের কাস্টমারের সমষ্টিকে বোঝায়।
সেট অফ অল অ্যাকচুয়াল এন্ড পটেনশিয়াল বায়ার। যেমন ফ্রিল্যান্সিং করবো, আপনাদের বর্তমানে একজন কাস্টমার নাই, মানে প্রেজেন্ট এক্সিস্টিং কোনো কাস্টমার নেই। আপনারা যা কিছু করবেন পটেনশিয়াল কাস্টমার, এই ওয়ার্ডটা অনেকবার দেখবেন, আপনারা পাবেন পটেনশিয়াল মার্কেট, আগামী দিনের বাজার। তো এখানে বাজার বলতে বোঝানো হচ্ছে কাস্টমারের সমষ্টি। এক, মার্কেটিং যেটা আছে, আপনাদের প্রায় অলমোস্ট কথাগুলো বলে ফেলছেন, সুন্দর এক্সপ্লেনই করছেন এখানে। মার্কেটিং বলতে এখানে বোঝানো হয় সহজ সাপটা বাংলা কথা, একটা বিনিময় প্রক্রিয়া। আমি টাকা দিব, আপনার কাছ থেকে সার্ভিস নেব। এখন এই বিনিময় প্রক্রিয়ায় কাস্টমারের ডিমান্ড ওয়ান নিড, তাদের অভাব চাহিদা, চাহিদা অভাব, যেটা করে প্রয়োজন অভাব চাহিদা কে ফুলফিল করার জন্য একটি বিনিময় প্রক্রিয়া, যেখানে কাস্টমারের প্রয়োজন অভাব চাহিদার জন্য যাবতীয় যে কার্যক্রম করা হয় সেটা হবে এখানে বাজারজাতকরণ। অনেক কিছু বিষয় থাকতে পারে, সবকিছুর মূল হচ্ছে কাস্টমারের ডিমান্ড ওয়ান নিড ফুলফিল করা, স্যাটিসফাই নিড এনশিওর করা। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে, যেটা লাস্ট এক স্যার বললেন, এই যাবতীয় কাজগুলি যখন আমাদের কোনো ডিভাইসের মাধ্যমে হবে। এখানে একটু বলে রাখা, যেহেতু কথাটা আসছে, মার্কেটিং এর ফিলোসফি অনুযায়ী, মার্কেটিং এ অনেক ফিলোসফি আছে, কনসেপ্ট আছে। সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, প্রোডাকশন কনসেপ্ট, হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট। এক একটি কোম্পানি এক এক ধরনের কনসেপ্ট ইউজ করে। অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার অনুযায়ী বর্তমানে 7P বলা হয়, কিন্তু মাদার 4P, 4টা পি এর সমষ্টি হচ্ছে মার্কেটিং। এখন এই মার্কেটিং এর 4টা পির ভিতরে প্রথম পিতে প্রোডাক্ট। এই প্রোডাক্টের আন্ডারে পৃথিবীর সব, এই যে আমি যে মুখের কথাটি বলতেছি, এটা একটি প্রোডাক্ট, পণ্য। আপনি নিজেও একটি পণ্য। এখন আমি যে কথা বলতেছি, এই কথার যে ডাটা, যে তথ্যগুলি, তথ্যটা এখানে পণ্য। আপনি কিনে নিচ্ছেন এক একটি ক্লাস 50,000 টাকার উপরে। এই টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে আমাকে, মোটা অঙ্কের একটা স্যালারি দিচ্ছে গভর্নমেন্ট। তবে আপনারা দিচ্ছেন না, কিন্তু টাকাটা কে দিচ্ছে? আপনারা যে সময় দিচ্ছেন, এটি এখানে টাকা। তাহলে আমাদের মুখের কথা প্রোডাক্ট। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই প্রথম পিতে এই প্রোডাক্ট, সেকেন্ড পিতে হচ্ছে প্রাইস। এই যে ফ্রিল্যান্সিং করবেন, টাকা পয়সা একটা বড় দামাদামি একটা ব্যাপার বায়ারদের সাথে আসবে। কত টাকা দাম ধরবেন, কেন দাম ধরবেন। সেকেন্ড পিতে হচ্ছে প্রোডাক্ট। থার্ড পিতে হচ্ছে প্লেস, যেটাকে ডিস্ট্রিবিউশন আমরা বলি। এই যে এক স্যার বললেন, প্রোডাক্টটিকে পৌঁছে দেওয়ার জন্য, যেটা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গ্রুপ, পিপল পাওয়ার, এই যে ব্যবহার করবেন, এক একটা প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, এটা হচ্ছে থার্ড পি। আর 4P হচ্ছে প্রমোশন। এই প্রমোশনের ভিতরে হচ্ছে কি, অনেক অ্যাডভার্টাইজমেন্ট, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন, অনলাইন মার্কেটিং। এই অনলাইন মার্কেটিংটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনারা করবেন। আপনারা এই এতগুলো এই ডোর টু ডোর মার্কেটিংও করবেন না। আপনারা কি বলে অ্যাডভার্টাইজমেন্ট, ওই যেটাকে বলে নিয়ন অ্যাড, পোস্টার, ব্যানার, এগুলো আপনারা করবেন না। আপনারা লাস্টে যেটা ডিজিটাল মার্কেটিং এর কাজটি করবেন। তো আপনারা এই বিষয়ে বিস্তারিত জানবেন, কারণ যেহেতু এই বিষয়ে কোর্স করছেন, আপনি জানবেন এই যে কোনো ডিভাইসের মাধ্যমে যখন কোনো কাস্টমারের প্রয়োজন অভাব চাহিদা এনশিওর করা হয় বা যাবতীয় কার্যক্রম করা হয়, সেটা হবে ডিজিটাল মার্কেটিং। আমি কি বুঝাইতে বললাম স্যার? জি স্যার। এবার কারণ এই কোশ্চেন গুলো কিন্তু অনেক বায়েরা করে, অনেক বায়ার আছে টেকনা, কাজ দিবে না বা পেঁচায়, অনেক বিশেষ অনেক দেশের বায়ার, বিভিন্ন ধরনের বায়ার মার্কেট প্লেসে পাবেন। তখন তারা উল্টাপাল্টা অনেক কোশ্চেন করতে পারে। তো আমরা জেনে থাকলে কনফিডেন্ট অনেক বেশি থাকে। বাই দ্য ওয়ে, এখানে আমরা আমাদের ক্লাসে যে মূল বিষয় ছিলাম, এবার সফট স্কিল আসলে কি। আমরা যদিও সফট স্কিল সম্পর্কে জানছি, আমি আর একটা এক্সাম্পল দিয়ে আমাদের নিচে আলোচনায় যাব। আমি একটা এক্সাম্পলে যাই।
আমি একটু ওয়েবসাইটে যাচ্ছি আপনাদের আমি এক্সাম্পলটি দেখানোর জন্য একটু সময় নিচ্ছি। আমি একটু খুঁজতেছি যে ডিজিটাল মার্কেটিং সরাসরি পাই কিনা, একটু দেখি। ডিজিটাল মার্কেটিং এর লোক লাগবে না তাদের? ডিজিটাল মার্কেটিং একটু সময় নিচ্ছি স্যারেরা। আচ্ছা, এরা বাংলা লিখছে। আচ্ছা, আমি ইংলিশে একটা খুঁজি। ও মাই গশ। সর্বনাশ। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর লোক লাগবে না রে? বিডিজ অফিসে তো রয়েছে।
হ্যাঁ, এটা ভিজিট দেখতেছি। উপরে তো দেখলাম আছে। আছে? হ্যাঁ। কত নম্বরে? আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি ব্যাক করবো? পিছনে ব্যাক করবো? এই যে পেয়ে গেছি একটা, আমি একটা পেয়ে গেছি। ওকে, আমরা যাই। ওকে, একজনে পড়বেন স্যার, লেফট সাইডে থেকে, কি সেলিং পয়েন্ট থেকে একজনে পড়বে। জি বুঝি নাই। একজন একটু পড়বেন পিছনের এই যে কি সেলিং পয়েন্ট আছে এখান থেকে নিচ পর্যন্ত একটু পড়েন। যে পড়তে পছন্দ করেন বা একজনই পড়েন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এখানে কেউ নাই পড়ার মতো। We are looking for a person who has extensive knowledge of digital marketing, especially in the online client uh, acquisition sector. তারপরে নিচে পড়তে থাকেন। As a vacancy, not specific job content. Our project will cover the marketing of a software service. Our target audience is the USA, Canada, and others. Job responsibility. Major responsibilities would be fixed the marketing strategy along with the team, building various marketing cam- campaign through different looks, different tools, implementing all the strategy to meet the monthly target. Employment status full time. ওকে, তারপরে Workplace work at office. Educational requirement bachelor degree in any discipline. Skill required content marketing, digital marketing, email marketing, Facebook ad, Facebook blueprints, Google ওকে, analysis. থ্যাংক ইউ স্যার। এখানে আমাকে বলবেন এই যে যে অংশটুকু আমরা দেখতে পেলাম এর ভিতরে শুধু এডুকেশনাল রিকোয়ারমেন্ট অর্থাৎ যে পেপারটা যে কোনো ডিসিপ্লিন থেকে যদি ব্যাচেলর ডিগ্রি হয় তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট বাকি যে রেসপন্সিবিলিটি যেগুলো আছে, যে কাজ করতে হবে, এগুলি হচ্ছে সফট স্কিল। আর এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটি হচ্ছে এখানে সফট স্কিল। তো আমরা এই জিনিসটা টোটালি বুঝলাম। এবার আমরা আমাদের স্লাইডে কি আছে আমরা একটু পড়ি একজনে, বাকিরা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আমরা জিজ্ঞেস করবো আপনি কি বুঝতে পারলেন হার্ড স্কিল এবং সফট স্কিল সম্পর্কে। ওকে, এবার আমাদের স্লাইডে যাই। একটু স্যার ল্যাপটপে, ওকে।
ওকে, এখানে দুই ধরনের স্কিল, একটি হচ্ছে সফট স্কিল আর একটি হচ্ছে হার্ড স্কিল। এবার একজনে পড়বে না, বাকিরা সবাই শুনবেন। তিনটি স্লাইড আছে, তিনটি স্লাইড পড়বে না। What is soft skill? Soft skills are character traits and interpersonal skills that characterize a person's relationship with other people in the workplace. Soft skills are considered to be a complement to hard skills, which refer to a person's knowledge and occupation skills. Sociologists may use the term soft skill to describe a person's emotional intelligence quotient (EQ) as opposed to intelligent intelligence quotients (IQ). What is hard skills? Hard skills are part of the skill set that is required for a job. They include the expert, expert, expertise necessary for an individual to successfully do the job. They are job specific and are typically listed in job postings and job descriptions. Hard skills are acquired through formal education and training programs, including college, um, apprenticeships. apprenticeships, short-term training classes, online courses, and certification programs, as well as on the job training. What are the difference between soft skill and hard skill? Hard skill, teachable abilities or skill sets that are easy to quantify. Soft skills, also known as people skills or interpersonal skills. Hard skill was proficiency in a foreign language, a degree or certificate, typing speed, machine operation, computer programming. Soft skill আছে communication, flexibility, leadership, teamwork, time management. ওকে, এবার আমাকে বলবেন বাকিরা স্যার, এবার কি বুঝতে পারলেন? গোবিন্দ সাহেব কয়েকজনের সাথে আস্কিং করবেন যে কি বুঝতে পারলাম আমরা হার্ড স্কিল এবং সফট স্কিল সম্পর্কে, আপনাদের নিজস্ব ধারণা। হার্ড স্কিলটা হচ্ছে আপনার মেশিন অপারেটর, তারপরে কোনো কিছু ল্যাঙ্গুয়েজ জানা, সার্টিফিকেট, এগুলো হচ্ছে হার্ড স্কিল। আর সফট স্কিল কমিউনিকেশান, তারপরে ফ্রেন্ডশিপ, টিমওয়ার্ক, এগুলো হচ্ছে সফট স্কিল। ওকে, আরো কেউ আপনি জিজ্ঞেস করেন বাকি কারা আছে যাদের সাথে। জি স্যার। স্যার হার্ড স্কিল এবং হচ্ছে এই দুইটা সম্পূর্ণ ভিন্ন, তো এটার মধ্যে আমরা কিছু পার্থক্য দেখতে পাচ্ছি। প্রফিসিয়েন্সি ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের বিদেশি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এই ডিগ্রি অর সার্টিফিকেট, আমাদের ডিগ্রি এবং সার্টিফিকেট থাকতে হবে। টাইপিং স্পিড, যেটা টাইপিং স্পিডে অনেক ভালো হতে হবে। মেশিন অপারেশন, অর্থাৎ হচ্ছে টুল সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। সফট স্কিলের মধ্যে হচ্ছে কমিউনিকেশন, যেটা হচ্ছে আমরা একটা কাজ করার সময় যখন আমরা মানে ব্যাপারটা নিয়ে কাজ করব, যেই প্রজেক্টটা নিয়ে কাজ করব, এই প্রজেক্টটা ভালোভাবে বোঝার জন্য যে কথাগুলো আমাদের মানে নেটিভ ল্যাঙ্গুয়েজে হলেই এটা পসিবল। যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলতে আমরা আসলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেহেতু আমাদের কমিউনিকেশনটাই হচ্ছে মূল ব্যাপার। এখানে হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন নাই। সেকেন্ড, ফ্লেক্সিবিলিটি, এখানে কাজের নমনীয়তা থাকতে হবে।
কাজে ভুল হলে বা যে কোনো ধরনের চেঞ্জেস এখানে অ্যাপ্রিসিয়েট আর কি। দেন হচ্ছে লিডারশিপ। লিডারশিপ হচ্ছে কাজের মানে যে কাজটা আমরা নিয়ে আগাবো, যে প্রজেক্টটা নিয়ে আগাবো, তো একটা সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যেটা হচ্ছে আমরা হার্ড স্কিলে দেখতে পাচ্ছি যে টাইপিং স্পিড, এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। দেন টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে টিম ওয়ার্ক ছাড়া কোনো প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব না। সো সবাই একত্রে মিলে যখন আমরা কাজটা করব তখন সেটা হবে টিম ওয়ার্ক। স্যার কথাই বলে যে 10-এর লাঠি 1-এর বোঝা, তো টিম ওয়ার্কটা হচ্ছে এরকম ব্যাপার। দেন টাইম ম্যানেজমেন্ট, সবাইকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যাতে প্রজেক্টটা ফুলফিল কমপ্লিট হয়। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। ওকে, প্লেজার, থ্যাংক ইউ। আরো কেউ নিজস্ব ভাষা ইউজ করবেন? মনে করেন আমাদের ক্লাস ভুলে যান, আপনি কি বুঝতে পারলেন, আপনার নিজস্ব চিন্তা। অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে যেটা হয়, আমরা যেই জিনিসটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে হার্ড স্কিল, আর যেই সিস্টেমে কাজ করব সেটা হচ্ছে সফট স্কিল। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ? তবে গোবিন্দ সাহেব, আপনি একটু লিখবেন, আপনি পরিচালনা করবেন। ওখানে তো যে বলতে চাচ্ছেন উনি নিজেই বলবেন, সমস্যা, তারপর আমি কোঅপারেট করছি। ওকে, স্যার আমি একটু বলবো। অবশ্যই। ভাই সফট স্কিলটা আছে মূলত যেটা আছে ব্যক্তিগত বিষয়, মানে ব্যক্তিগত ভিতর থেকে আসা স্কিল গুলা, যেমনটা লিডারশিপ, কমিউনিকেশন, মানে এটা হচ্ছে আপনার মানে ব্যক্তিগত একান্ত মানে নিজ থেকেই তৈরি হয় এই ধরনের বিষয়, এটা সফট স্কিলের আন্ডারে। আর হার্ড স্কিল গুলো যেগুলো আমাদের মোটামুটি প্র্যাকটিস করে বা চর্চা করে হার্ড ওয়ার্কের মাধ্যমে আমরা যেগুলো অর্জন করি, এটা হার্ড স্কিলের আন্ডারে। এরকমই আর কি মূলত বুঝছি আমি। আর কেউ? ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা আরো কেউ আছি স্যার? আমরা তো অন্যান্য ব্যাচ গুলোতে শুনি, আমি একটু বলি নিজস্ব চিন্তায় আর কি। এক একজন এক একটি কমেন্ট করে, শুনলে মনে হয় যে না, এরপর আর কিছু বলার থাকে না। ম্যাডাম? আলো আপু আছেন নাকি? আচ্ছা, ম্যাডাম হয়তো বা নেই। তো আমরা কি হার্ড স্কিল এবং সফট স্কিলের ব্যাপারটা বুঝতে পারছি স্যার? লাস্টে স্যার যে বললেন এক্স্যাক্টলি এখানে রাইট, যে হার্ড স্কিল এবং সফট স্কিলের ভিতরে পার্থক্য হচ্ছে হার্ড স্কিল আমরা যেটা অর্জন করি আর তার বাস্তবায়ন হচ্ছে সফট স্কিল, ইমপ্লিমেন্টেশন যেটাকে বলে। আমরা যে পেপারটা এখান থেকে যা শিখবো এটা হার্ড স্কিল, যেটা আপনার নাজমুল সাহেব শিখাচ্ছে। এরপরে যখন আমরা কাজ করতে যাব, ফ্রিল্যান্সিং শুরু হবে, তখনই হবে সফট স্কিলের প্রয়োজন। এখন এই সফট স্কিলের জন্য আজকে আমাদের ক্লাসের কয়েকটা সফট স্কিল নিয়ে কথা বলবো, যেগুলো মোস্ট ডিমান্ডেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর সেকেন্ড বিরতির পরে কথা বলবো কিভাবে এই কমিউনিকেশনকে ইমপ্রুভ করা যায়, বায়ারদের সাথে কমিউনিকেশন কিভাবে ইমপ্রুভ করা যায়। আমরা এই দুটি টপিকস নিয়ে কথা বলবো। তো যদি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, কেউ নেই না? কি স্যার, কিছু বলছিলেন স্যার?
না, আমি বললাম কেউ কি আছেন কথা বলার মতো? এই ব্যাপারগুলোর কোনো মনে হয় আর নেই। বলতে চাচ্ছেন যে আর কারোর কোনো কিছু এই বিষয়ে জানার আছে কিনা, কেউ কিছু রাইট, বুঝতে রাইট। অসুবিধা আছে কিনা? জি, গোবিন্দ সাহেব, আপনি এগুলো ক্যারি করবেন না, আমি ছেড়ে দিলে আপনি কথা বলবেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কিছু সফট বলার থাকলে। স্কিল বা হার্ড স্কিল এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, কেউ যদি বুঝতে অসুবিধা থাকে আপনি আবার রিপিট করতে পারেন, বলতে পারেন যে আমি এই জায়গাটা আমি বুঝি নাই। আমাদের গ্রুপের ভিতরে কেউ এমন আছেন কিনা? বা আপনাদের কিছু বলার থাকলে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। ওকে, এবার আসি যে আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, কিছু কিছু স্কিল একবার এগুলো আমাদের অত্যাবশ্যক বলবো এই কারণে, এগুলো না থাকলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া যায় না। তো প্রথমে আসি এখানে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আসলে কি? যদি আমরা সিম্পলি বলি যে যা পৃথিবীতে ছিল না নতুন করে একটা জিনিস নিয়ে আসা, অথবা আগে পৃথিবীতে ছিল তার সাথে নতুন কিছু অ্যাড করা, এটি হচ্ছে এখানে ক্রিয়েটিভিটি। এখন আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য এটার সাথে আমাদের ভূমিকাটা কি? এখন আমাদের হচ্ছে একজন বায়ার যখন 10 জনের সাথে কথা বলবে আপনাদের, তার ভিতরে সে থিঙ্কিং করবে আমি কাকে নিব। এই জন্য আপনাদের ভিতরে সে যদি খুঁজে পায় যে গতানুগতিক থেকে একটু ভিন্ন আপনার অ্যাপ্রোচ, আপনার থিঙ্কিং, আপনার নতুন কোনো তথ্য, অথবা আপনার কাজের প্ল্যান, এই সব শুনে যদি তাকে আপনি মুগ্ধ করতে পারেন, সে কিন্তু চিন্তা করবে যে না, তার ভিতরে মানে ইনোভেশন আছে বা তার ভিতরে ক্রিয়েটিভিটি কিছু আছে। যেমন একটা ফেসবুক মার্কেটিং এ আপনি করবেন, সবাই করতেছে আপনিও করেন, বাট এখানে নতুন কোনো একটি তথ্য দিলেন যে এটা আগে ছিল না, বা নতুন আপনি থিঙ্কিং করতেছেন যেটা কাস্টমারকে সহজে রিচ করা যায়। অথবা আপনি কোল্ড ইমেল মার্কেটিং করলেন, সেখানে সবাই জানে, বাট আপনি নতুন একটা বললেন যে এই কাজটা করা গেলে আরো বেশি কাস্টমার জেনারেট করা যেতে পারে। দ্যাট মিনস নতুন নতুন উদ্ভাবনী শক্তি। কারণ এর আগের ব্যাচে একটা সিলেক্টিভ কোশ্চেন করছিল যে ভাইয়া, একটা সময় হেলিকপ্টার থেকে ক্যামেরা ম্যান, এরপরে হেলিকপ্টার চালাইতো, তারপর ক্যামেরাম্যান নিচের থেকে, মানে নিচের পৃথিবীর এই আমাদের এই ছবি তুলতো, সেখানে ক্যামেরাম্যান লাগতো, তারপরে এই হেলিকপ্টার চালানো লোক লাগতো। আজকে কিন্তু এগুলো নাই, লাগতেছে না, এগুলো ড্রোনের মাধ্যমে করতেছে, এগুলো ড্রোনের মাধ্যমেই সম্পাদন করতেছে। একটা সময় বিশ্বের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল ছিল নোকিয়া সেট, আজকে তাদের প্রযুক্তিগত বা তাদের ক্রিয়েটিভিটির অভাবে কিন্তু আজকে বাজার থেকে তারা তুলে গেছে বা উঠে গেছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল টেলিকমিউনিকেশন সিটিসেল একটা সময় সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল, তারা আজকে মার্কেট থেকে উঠে চলে গেছে। তাহলে এর মানে হচ্ছে কি, প্রতিনিয়ত প্রযুক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রযুক্তির সাথে প্রতিনিয়ত আপডেট থাকা, বা আগামী, এখন যেটা চিন্তা করবো আগামী 10 বছরে কি হতে পারে, একক থেকে থিঙ্কিং করা, এই যাবতীয় ব্যাপারগুলি হচ্ছে এখানে ক্রিয়েটিভিটি। এই স্কিল আপনাদের ভিতরে থাকতে হবে, নিজেকে আপডেট রাখা। এরপরে পার্সুয়েশন। পার্সুয়েশন বলতে এখানে বোঝানো হয়েছে যে একজন মানুষের থিঙ্কিং, তার বিলিভস, অ্যাটিটিউড কেমন হতে পারে। কিভাবে একজন বায়ার বুঝবে যে আপনি একজন ভালো মানুষ আপনার সাথে 3 থেকে 4 মিনিট কথা বলে। এই জন্য পারসুয়েশন বা কনভিন্সিং পাওয়ার থাকতে হবে। তাকে তার কথাগুলো বলার পরেই আপনি যেন বুঝে নিতে পারেন যে হ্যাঁ, এই লোক এটা চাচ্ছে, তার ভিউটা এরকম। তাকে কিভাবে কনভিন্স করবেন? আমরা এর একটা ছোট্ট এক্সাম্পলে যেতে পারি। গোবিন্দ সাহেব, আপনি 2 জন 2 জন করে 3টা গ্রুপ করবেন।
গ্রুপটা কি ভাগ করতে হবে, গ্রুপ করব? না না, দুজন দুজন করে নিবেন, ভাগ কিছু না। যেমন মনে করেন এখানে আহ জিশান আর হচ্ছে নিহাল হ্যাঁ এক প্রথমে, গ্রুপ। আচ্ছা আচ্ছা বুঝছি। জিশান নিহাল এক গ্রুপ, তারপরে রাশেদুল আল মামুন আর হচ্ছেন আহ আলো একটি গ্রুপ, দুইটি গ্রুপ। আর একটা হচ্ছে আর দুজন কাকে নিব, রেজাউল, রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম আছে, জেশান আছে। জিশানকে একবার নিয়ে নিছি। ও আর দীপ, দীপ রায় আছে, শাহিন, শাহিন ভাই আছে। আরেকজন শাহিন হোসেন আছেন। এই তিনটি গ্রুপ। এবার এই তিনটি গ্রুপের কাজ হচ্ছে, গোবিন্দ সাহেব পরিচালনা করবেন। তাদের রোল হচ্ছে, একজনে হচ্ছেন সার্ভিস প্রোভাইডার, আরেকজন হচ্ছেন বায়ার। বায়ার যে থাকবেন সে তার কাজটি বুঝে নেওয়ার জন্য সে বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে। আর যে সার্ভিস প্রোভাইডার থাকবেন সে চেষ্টা করবেন তার কোশ্চেন গুলোকে প্রপারলি ভাবে হ্যান্ডেল করা। এবং আমরা তিনটি গ্রুপের কথা শুনবো, যেটাকে বেচা কিনি বলে সোজা কথা, কিন্তু আমরা এটা শুনবো হ্যালো ওভার ফোনে। হ্যালো ওভার ফোনে আমরা তিনটি গ্রুপ শোনার পরে বাকি যারা আছে সবাই বিচারকের দায়িত্ব পালন করবেন। কোন গ্রুপের কথা সবচেয়ে বেশি মোটিভেটেড বেশি হলো বা কনভিনসিং পাওয়ার বেশি ছিল, আমরা শুনবো। এবং পুরোটাই গোবিন্দ সাহেব পরিচালনা করবেন। আমরা লাস্টে কমেন্ট করব। এখানে তো ওনারা দুইজনে স্কাইপিতে কথা বলতে পারেন, সেগুলো আমরা শুনতে পারি। হ্যাঁ, আমরা জাস্ট অভিনয় করা যাকে বলে, বুঝছি। অভিনয় করবে। প্রথম গ্রুপে কে কে ছিলেন? দাদা আমি ঠিক বুঝতে পারিনি। আপনাদের দুইজন করে একটা গ্রুপ করে দিছেন না, গ্রুপে একজন হবে। দাদা প্রথম ছিল নিহাল ভাই এবং এবং জিসান ভাই প্রথম গ্রুপে। হ্যাঁ প্রথমে আমরা দুইজন ছিলাম আসলে। দুজনে শুরু করবেন, একজন সেলার এবং একজন বায়ার। দুইজনের কথোপকথন আমরা শুনবো। আপনি একটা প্রোডাক্ট একজন বিক্রি করবেন আর একজন প্রোডাক্টটা কিনবেন। এখন এটা তো আসলে কিভাবে শুরু করব সেটা তো একটা বিষয়। একটা সেলফোনই হোক ভাই, আপনারা একটা সেলফোন ক্রয় বিক্রয় করেন। স্যার আমরা যে কাজটা শিখতেছি মানে সেটা তো হচ্ছে আমাদের একটা সার্ভিস বা প্রোডাক্ট, তো সেই সম্পর্কে আমরা যদি আলোচনা করি আই মিন তাহলে কি কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আমরা ওভার ফোনে মনে করেন দুই পক্ষ কথা বলবেন, আমরা শুনবো। আপনি যে কোনো পণ্য সেল করতে পারেন। আচ্ছা যেহেতু জিশান ভাই আছো নাকি? আর কথা আপনি শুনতে নিজেরা ঠিক করে নেবেন কে বায়ার কে সেলার, বা কে সার্ভিস প্রোভাইডার বা কে বায়ার, বা কে ফ্রিল্যান্সার কে বায়ার, আগে ঠিক করে নেবেন। একটু কথা বলে নেই স্যার তাহলে। জি জিশান আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই আমি শুনতে পাচ্ছি। আচ্ছা তো এখানে হচ্ছে বায়ার এবং সেলারের যে একটা ডায়লগ, আই মিন সিম্পল আমরা যে ডায়লগ গুলো পড়াশোনা করছি আর কি ইংলিশে, তো এটা আর কি সেরকমই কথোপকথন। তো এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কোনো প্রোডাক্ট সেলস, যে সার্ভিসটা দিবে সে হচ্ছে সেলস করবে, যে কিনবে সে হচ্ছে ক্রেতা, আই মিন বায়ার। তো তোমার পক্ষে মানে কোনটা সুবিধা হয়, যে তুমি মানে কি হলে বায়ার হলে অ্যানসারটা তোমার জন্য দেওয়া ভালো হবে নাকি সেলার হলে তোমার জন্য অ্যানসারটা দেওয়া ভালো হবে? হ্যাঁ যে কোনো একটা হলে হচ্ছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আমি বিষয়টা নিয়ে একটু জানার দরকার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, তুমি একটু ভাবতে লাগো, বাট আমি একটু তোমাকে হেল্প করি কাইন্ডলি। জি জি তাই এটাই আরো ভালো। যেটা হচ্ছে সেলার, সেটা কিন্তু হচ্ছে আমরা যে মানে যেটা শিখতেছি এটা আমরা কিন্তু আমাদের সার্ভিসটা সেল করব। আপনি একটা গিগ পাবলিশ করছেন, দুজনের কেউ একজন গিগ পাবলিশ করছেন, আপনার একটা অর্ডার আসছে। আপনি হ্যাঁ আপনি বায়ার আপনাকে কিছু প্রশ্ন করবেন, আপনি তার অ্যানসারটা দিবেন, সেলার আপনি অ্যানসারটা দিবেন। এই কমিউনিকেশনটা আপনাদের কিভাবে হবে এটাই আমরা দেখতে চাচ্ছি।
জিশান ভাই জি আসলে ভাই। আমার মনে হয় যে তোমার পক্ষে সেলার্স হইলে আর কি ভালো হবে, কারণ তুমি আসলে এই বিষয়ে এক্সপার্ট, আর বায়ার হইলে আসলে অনেকগুলো কোশ্চেন করতে হবে। তো আই থিংক কোশ্চেন করাটা একটু টাফ, বাট অ্যান্সার দেওয়াটা একটু ইজি। আচ্ছা তাহলে আমি সেলারই হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কনভারসেশনটা মোটামুটি শুরু করা যাক। ব্যাপারটা কি বুঝছো নাকি তুমি একটু সময় নিবা, বা মানে অন্য কেউ আর কি অন্য কনভারসেশন? কেউ আর একজন কনভারসেশনটা শুরু করলে এটা আর একটু বেটার হতো, কারণ আমি এই বিষয়টা আলো আপুর সাথে আরেকজন কে ভালোভাবে ছিলেন? দেখি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে দাদা আপনি নেক্সট আরেকটা হ্যাঁ, গ্রুপকে আলো চান্স দেন, আমরা আলো আপু আর একজন কে ছিলেন? discuss করবো। স্যার আমার সাথে রশিদ আল মামুন স্যার ছিলেন। হ্যাঁ, তাহলে আপনারা একটুখানি কাইন্ডলি শুরু করেন। জি স্যার, আপনি কি হতে চান, বায়ার অর সেলার? আপু আমরা কিভাবে ইয়ে করি যে আমরা একটা মোবাইল ফোন বেচা কেনার বিষয়ে কথা বলি নাকি? জি স্যার। তো আপনি ধরেন একজন ক্রেতা দোকানে আসলেন। জি স্যার, তাহলে আমরা ম্যাডাম শুরু করতে পারি। জি ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি? স্যার আমি আসলে আমার একটা বাজেটের মধ্যে একটা ভালো মানের ফোন দেখতে চাচ্ছিলাম, যেটা যার ব্যাটারি ক্যাপাবিলিটিটা ভালো আর যেটা গেমিং ক্যাপাবিলিটিটা ভালো। জি, এই ধরনের ফোনের ভিতরে আপনার আসলে বাজেটটা কত জানতে পারলে খুব সুবিধা হতো। জি আমার বাজেটটা অ্যারাউন্ড 20,000 টাকা। আচ্ছা, এর ভিতরে ভিভো বা রিয়েলমি বা রিয়েল এই ফোনগুলো ভালো হবে। ভিভোর ভিতরে আপনার S1 এই ফোনটাই পাবেন আপনি 16 মেগাপিক্সেল ক্যামেরা, এর ব্যাটারিটা হবে 5000 মিলি অ্যাম্পিয়ার, যেটা আপনাকে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। আর আপনি যদি একই বাজেটের ভিতরে রিয়েলমি নিতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো হবে। এবার কালারগুলো আপনি একটু দেখেন যে কোন কালারটা আপনার জন্য ভালো হয়। স্যার আমি কালারের চেয়ে প্রেফার করব যে আপনি আমাকে 16 মেগাপিক্সেল ক্যামেরাটা দিচ্ছেন। এই সেম প্রাইসে তো আমি Xiaomi থেকে 84 না 48 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এবং ওইটার ব্যাটারি ক্যাপাবিলিটিও প্রায় কাছাকাছি 4500 হয়তো বা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। জি আপা, তো তবে এখানে তো আমি ক্যামেরার যে ক্যাপাসিটিটা পিক্সেলটা কম। হ্যাঁ, এখানে ক্যামেরার মানটা কম হলেও আপনি এটাতে প্রসেসর বা অন্যান্য বেশি পাবেন। স্যার আমি একটু র্যাম রোম সম্পর্কে জানতে চাই, মানে যে এই ফোনটার কতটা ফাস্ট হবে বা কতটা স্মুথ হবে, এবং আচ্ছা স্ক্রিনটা কত ইঞ্চি হবে, আর এটার ওয়েট কতটা আসবে, মানে ফোনটার ওয়েট কেমন? আচ্ছা, দুটো ফোনেরই প্রায় সেম স্ক্রিন এবং দুইটারই প্রায় একই রকম দেখতে, তবে এটার ক্যামেরা একটু বেশি ভালো আর এইটার ক্যামেরা একটু দুর্বল। কিন্তু এইটাতে আপনার ফোন স্মুথলি চলবে, আবার এটাতে একটু ফোন মাঝে মাঝে ল্যাগ করতে পারে। সেটার ক্ষেত্রে আপনার গেমিং এর জন্য এইটা বেশি ভালো হবে, আর যদি ছবি তোলার জন্য নেন তাহলে এই ফোনটা আপনার বেশি ভালো হবে। স্যার আপনি কি আমাকে এমন কোন ফোন প্রোভাইড করতে পারেন এই বাজেটের ভিতরে, যেটার ভিতরে আমি গেমিং, ব্যাটারি, ক্যামেরা এবং আমার যে স্ক্রিনটা এটাও একটু বড় হবে এবং ওয়েটটা কম হবে, এরকম কিছু, মানে এরকম কোন ফোন কি সম্ভব আসলে? সম্ভব, তবে আপনি যদি হালকা একটু বাজেট বাড়ান তবে সেক্ষেত্রে আপনার উভয় জিনিস ভালো হবে, এরকম জিনিস দেওয়া হবে। এবং আমি যেটা জানতে চাই যে যদি এই ফোনে কোনো প্রবলেম হয় তাহলে কি আমি এটা গ্যারান্টি পাবো হ্যাঁ হ্যাঁ, আপনি সব ফোনেই 1 বছরের গ্যারান্টি পাবেন নাকি এবং এটা ওয়ারেন্টি পাবো? গ্লোবাল ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আমার মনে হয় আমরা বেশ খানিকটা কথা বলছি, অন্যান্যরা শুনেছে। হ্যাঁ, জাস্ট কমিউনিকেশনটা কেমন হয়েছে? ধন্যবাদ। জি স্যার, আমরা মোটামুটি বলেছি, এবার আমরা we can pass it. গোবিন্দ দা কেমন হয়েছে বলেন? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তবে আপু যেগুলো আপনার কাছে প্রশ্ন করছেন ওইগুলো যদি আপনি অ্যাডভান্স বলে দিতেন তাহলে মনে হয় হ্যাঁ আরো হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। আরো বেশি ভালো হতো। হ্যাঁ, ওইগুলো আসলে আমার না, ঠিক আছে, সমস্যা নাই, আমাদের হবে, আমরা তো প্রথম কেবল শুরু করছি। তবে আসলে উনি যেগুলো জানতে চাচ্ছেন এগুলো যদি আপনি বলে দিতেন উনি প্রশ্ন করার আগেই তাহলে হ্যাঁ হ্যাঁ, আরো সেটা বেশি বেশি ভালো ভালো। হতো। আচ্ছা ঠিক আছে।
তো আমরা মনে হয় পরবর্তী প্রতিযোগিতাটা অবশ্যই করব। আস্তে আস্তে হবে আমাদের, সমস্যা নাই। আচ্ছা, এবার জিশান ভাই আর কে ছিলেন জানি? নেহাল ভাই। নিহাল ভাই, আপনারা কি প্রস্তুত? জি। জি, আমরা করছি। তো জিসান ভাই, তুমি যেহেতু এখানে ল্যাপটপ, আই মিন ল্যাপটপের প্রসঙ্গে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে একটা ডিসকাস হয়েছে, তো জি জি, কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? আমরা তাহলে ল্যাপটপ নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম নেহাল স্যার, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আপনাদের এই শপটা আমার কাছে খুব ভালো লাগলো। আপনাদের সার্ভিস সম্পর্কে আমি অনেক শুনছি। তো আমার একটা প্রোডাক্টের প্রয়োজন ছিল, সে কারণে আসলে আপনাদের শপে চলে আসা। জি স্যার, আপনার কি ধরনের প্রোডাক্টের প্রয়োজন কাইন্ডলি জানাতেন। আমার আসলে একটা ল্যাপটপের দরকার ছিল, যেটা হচ্ছে বাজেটের মধ্যে একটু ভালো হবে। জি স্যার, আপনার বাজেটটা যদি একটু জানাতেন যে আসলে আপনার বাজেটটা কত ভিতর। আমি বাজারটা হচ্ছে 35 থেকে 40,000-এর মধ্যে আর কি করতে চাচ্ছি। জি স্যার, আমাদের ভিতরে এখানে 35,000 টাকা বাজেটে কোরাই 3 আছে আর 5 আছে। কোরাই 5 এর হচ্ছে আপনার 6 জেনারেশন, আর কোরাই 3 8 জেনারেশন পর্যন্ত পাবেন উইথ দুটোই 1 টেরাবাইট হার্ড ডিস্ক। আচ্ছা, আসলে আমি ল্যাপটপ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারপরে আপনাদের কাছ থেকে একটু ধারণা নিতে চাচ্ছিলাম। আপনি যদি একটু খেয়াল করতেন যে আমি আসলে কি কাজ করব জি জি, আপনি ল্যাপটপটা দিয়ে। যদি আপনার রিকোয়ারমেন্টটা জানাতেন। জি, আসলে আমি করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইনের একটা কাজ। তো এই গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য আমার এই বাজেটের মধ্যে কেমন ধরনের ল্যাপটপটা হলে আমি ভালো কাজ করতে পারবো খুব পারফেক্টলি? আপনি এক্ষেত্রে হচ্ছে আপনার Asus এর ল্যাপটপটা নিতে পারেন। Core i5 6 জেনারেশন, 256 জিবি হচ্ছে এসএসডি আছে এতে। এতে হচ্ছে আপনার এসএসডি এর জন্য আপনার কাজের পারফরম্যান্সটা অনেক বেশি ভালো পাবেন। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আপনাদের 4 গিগাবাইট র্যাম উইথ হচ্ছে 256 জিবি হচ্ছে এসএসডি। আমি ল্যাপটপটা সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম, এর ল্যাপটপের ডিসপ্লে এবং এর হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পর্কে। ল্যাপটপটাতে পাচ্ছেন হচ্ছে আপনার 4K ডিসপ্লে উইথ 4K সরি না 1080 ডিসপ্লে এন্ড ভাই 15 ইঞ্চি ডিসপ্লে এবং 15 ইঞ্চি ডিসপ্লে। সরি, আমার একটু মিস্টেক ভুলাই ফেলছিলাম। কোনো ব্যাপার না। যেটা হচ্ছে আমার একটু মিডিয়াম লেভেলের স্ক্রিন দরকার ছিল, যেটা হচ্ছে 16 থেকে 16 ইঞ্চির মধ্যে এরকম একটা মিডিয়াম দরকার ছিল ল্যাপটপ। তাহলে সেক্ষেত্রে স্যার আপনার আর একটু বাজেট একটু বাড়াতে হবে। আপনার 36 অথবা 37 হলে বেশি বেটার। যে ডিসপ্লেটা আরো কিছু আমি চাচ্ছিলাম, যেটা হচ্ছে এইচডি হতে হবে। জি স্যার, 1080 ফুল এইচডি ডিসপ্লে। আচ্ছা, ডিসপ্লের কোয়ালিটি সম্পর্কে আমাকে একটু জানাতেন যদি। ডিসপ্লে কোয়ালিটি, জি। না এত দূর আর আমরা গভীরে না যাই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, রাখলে বেশি হবে। যাক, দুজনকে অসংখ্য ধন্যবাদ। তবে জিশান ভাই, জি ভাই, আমরা ডিসাইড করব যে প্রোডাক্ট বা যেটা নিয়ে আমরা কাজ করি না কেন, মার্কেটিং বলেন যাই বলেন, সেই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে উনি যদি এই প্রশ্ন করেন তাহলে আমাকে কি কি অ্যানসার দিতে হবে। অবশ্যই সেটা অবশ্য জানার প্রয়োজন ছিল, কারণ এটা হঠাৎ করেই আজকে এই ধরনের প্রশ্ন চলে আসছে, তো যার জন্য ইনস্ট্যান্টে উত্তরটা দিতে একটু। হ্যাঁ, ঠিক আছে। এবার শাহিন ভাইয়ের সাথে কে আছেন জানি? দীপ্রয় ভাই ছিলেন মনে হয়। হ্যাঁ, আমরা একটু আপনাদের কনভারসেশনটা একটু শুনি।
দীপ্রয় ভাই, হ্যালো দাদা, হ্যাঁ, কই দীপরায় দাদা নাই? কেন ওনার তো কোনো রেসপন্স পাচ্ছি না আমি। আচ্ছা, না পাওয়া গেলে আপনি আর আপনি আর রাশেদুল আমি ইসলাম হই। ভাই, রাশেদুল ইসলাম ভাই আছেন না? জি রাশেদুল, ভাই আছি। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে দিতে চাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে আপনি নেক্সট লেভেলে যান, শাহিন ভাইয়ের সাথে আমি একটু কথা বলে নিই স্কাইপে। ও, আচ্ছা, আচ্ছা, আপনার পার্সোনাল একটু কথা বলবেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি শাহিন ভাইয়ের নক করছি। আচ্ছা, নেহাল ভাই আর মিশেল ভাই আছেন না? মিশেল আল মামুন। নেহাল ভাই আছেন নাকি? হ্যাঁ দাদা আছি। জি দাদা বলেন। আপনি আর মিশেল আল মামুন ভাই, আচ্ছা আচ্ছা। আমাদের একটু কনভারসেশন আমরা একটু শুনতে চাচ্ছিলাম। আল মামুন ভাই কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শুনতে পারছি। ওকে, তো কনভারসেশনটা আপনার কোন ব্যাপারে, কোন টপিকস এর উপরে করলে সুবিধা হতো, কাইন্ডলি যদি জানাতেন। ভাইয়া এটা সম্পর্কে ভাই আপনি ডিসাইড করেন, আমি যত সম্ভব চেষ্টা করব আমার মতো করে বলার। যে কোনো ব্যাপারেই হতে পারে, আপনার কাঁচা তরকারি হতে পারে, ঝাল, আলু, পেঁয়াজ, পটল ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে, এনি টাইপ টপিক। জি ভাইয়া, আমি মনে করছি মানে মোটামুটি নিজের ভিতরে একটা প্রিপারেশন নিয়েছি। সো বিষয়টা আপনি একটু ডিসাইড করে দেন, তাহলে মনে হয় ভালো হবে। যে কোনো বিষয় ডিসাইড করে কথা বলেন, আমরা কথা বলি। আমি আপনার জন্য একটা টপিক তুলে আনছি, যেটা হচ্ছে কাঁচা সবজির উপরে, যেটা বাইরের দেশে আমরা দেখি যে হচ্ছে সুপার মার্কেটে খুব ভালোভাবে আর কি এটা সাপ্লাই করা হয়। তো আমি যখন এটা হচ্ছে আপনার একটা শপ, সুপার শপ। তো আমি আপনার এখানে প্রোডাক্ট কিনতে আসবো, দেন হচ্ছে তারপর আমাদের কনভারসেশনটা এখান থেকে স্টার্ট হবে, এবং আমি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবো এবং আপনি বিস্তারিত জানাবেন। এটা কি আপনার জন্য সুবিধা জি হবে? জি ভাইয়া, আমি যথেষ্ট চেষ্টা করব আপনার সাথে সঙ্গ দেওয়ার জন্য, মানে আপনাকে আমার বিষয়, আমার পণ্য সম্পর্কে ডিসক্রাইব করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমার নাম ছিল জি আলম, তাই তো? জি, গাজর জাস্ট মানে কাঁচা শাকসবজি সম্পর্কে আমি বলবো আর কি। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো জি স্যার, ওয়েলকাম স্যার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, আমি চাচ্ছিলাম আপনাদের এই শপ থেকে একটু টাটকা ফ্রেশ সবজি নিতে। ও, জি স্যার, অবশ্যই। দেখেন, এখানে আমাদের গাজর আছে, বেগুন আছে, শসা আছে, আর আদার্স থিংস যা আছে আপনি দেখতে পারছেন। আর এখন বলেন আপনার কোনটা কোনটা পছন্দ হয়, আপনি কোনটা কোনটা নিতে চান? ফার্স্ট অফ অল আসলে আপনাদের শপটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা ডেকোরেশনটা করছেন। তো খুব আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনাদের প্রোডাক্ট গুলো সাজিয়েছেন। তো যার কারণে আমাদের নিতে খুব সুবিধা হচ্ছে। তো আমি জানতে চাচ্ছিলাম আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে, যে এটা হচ্ছে ফ্রেশ কিভাবে আর কি, কিভাবে ফ্রেশ রাখেন, বা এটা কিভাবে অ্যাকচুয়ালি আমাদের জন্য উপকারী। আমি একটু প্রোডাক্টের সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি ভাইয়া, এটা আমরা অনেক সুরক্ষিত ভাবে সংরক্ষণ করে থাকি। আর আমরা সবসময় চেষ্টা করি এই প্রোডাক্টে যেন কোনো রকম ভেজাল না ঢোকে, আর কোনো রকম কীটনাশক ব্যবহার না হয়, যাতে আমার কাস্টমারদের কোনো প্রকার ক্ষতি হয় খাওয়ার পরে। সো সবসময় আমরা আমার কাস্টমারদের তাজা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি, যেন আমাদের এই শপে তাদের আকর্ষণটা বাড়ে। তারা আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে, মানে আমাদের শাকসবজি গুলো নিয়ে তারা যেন মানে তারা যেন যথেষ্ট পরিমাণে সুবিধা পায়, তারা যেন একটা সতেজ জিনিস খেয়ে তারা সন্তুষ্ট হতে পারে। আর
এভাবে আমরা ডিরেক্ট সংরক্ষণ করি কৃষকের কাছ থেকে, খুব সুন্দরভাবে সংরক্ষণ করি। আমাদের আলাদা পরিবহন আছে এগুলো সংরক্ষণ করার জন্য, খুব সুষ্ঠুভাবে আমরা সংরক্ষণ করে এই যে আপনাদের সামনে পরিবেশন করছি এটাই। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা কি আপনাদের নিজস্ব কোনো ল্যান্ড যেখানে আপনারা এটা মানে চাষবাস করে থাকেন, আপনাদের আয় মানে অধীনে যেসব কৃষকরা থাকে এরাই কি আপনাদের নিজস্ব আর কি? জি স্যার, অ্যাকচুয়ালি এটা আমাদের নিজস্ব না, বাট আমরা একটা নির্দিষ্ট এরিয়া থেকে এটা সংগ্রহ করি। আর এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা আমাদের মানে বিভিন্ন কৃষি ভিত্তিক বিভিন্ন মানে হেল্প করে থাকি, বিভিন্ন মানে ফসলের চিকিৎসা দিয়ে থাকি, তাদের সাজেস্ট করে থাকি কৃষকদের যে এইভাবে এইভাবে মানে এই কীটনাশক গুলো ব্যবহার করো, এগুলো ক্ষতি কম, বা এইভাবে সংরক্ষণ করো প্রোডাক্ট গুলো, এভাবে তোলো, এভাবে সাপ্লাই করো। মানে তাদের অনেক ধরনের হেল্প করি, হেল্প করে আমরা নির্দিষ্ট এরিয়া থেকে আমাদের এই পণ্যগুলো সংরক্ষণ করে থাকি। আসলে এই বিষয়টা ক্লিয়ার হলাম, কিন্তু আমার একটু ডাউট আছে। ডাউটটা হচ্ছে জি আমার ভাইয়া। নিজস্ব সংকট, যেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনারা অন্য মানে আপনাদের বাইরের কৃষকদের কাছ থেকে আপনার এটা হচ্ছে কালেক্ট করেন, তো আমি জানতে চাচ্ছি যে আমরা এটা কিভাবে অ্যাসিওর হব, আই মিন কিভাবে নিশ্চিত হব যে এটা হচ্ছে সম্পূর্ণ সার মুক্ত বা কীটনাশক মুক্ত সবজি? আপনাদের কাছে কি কোনো সার্টিফিকেট আছে বিশুদ্ধতার? জি ভাইয়া, মানে আপনি যদি এইভাবে সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে আমাদের মানে কৃষি ভিত্তিক এরিয়া গুলোতে ভিজিট করতে হবে, কারণ আমরা সেখানে কৃষকদের সাজেস্ট করে থাকি, সেখান থেকে আমরা পণ্য মানে আমাদের সবজিগুলো সংরক্ষণ করে থাকি। আর আমাদের মানে খাদ্য অধিদপ্তরের মানে আমাদের যে চিকিৎসকগুলো আছে কৃষি ভিত্তিক মানে এই চিকিৎসকদের আমাদের কিছু সার্টিফিকেট আছে যেগুলো আপনি দেখতে পারেন, তবে সেগুলো দেখতে হলে আমাদের অফিসের সাথে মানে অফিসিয়ালি আমাদের সাথে একটু মিটিং করতে হবে, তারপরে আপনি সেগুলো দেখতে পাবেন। আর যদি এমনি আপনার শো করানোর জন্য বলা হয় তাহলে দেখেন আমার শপের উপরে দেখেন আমার মানে আইডেন্টিটা আছে যে আমি এখানকার এগুলো আপনাদের দূষণ মুক্ত খাবার বিতরণ করি, মানে দূষণ মুক্ত সবজি আপনাদের দেওয়ার চেষ্টা করি। সেটা আপনি আমার উপরের জি জি, আইডেন্টিটা দেখলে বুঝতে পারবেন। আপনাদের ডিসপ্লেতে একটা ভিডিও চলতেছে, আমি অ্যাকচুয়ালি দেখলাম কিছুক্ষণ। তো আপনাদের প্রসেসটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো, এবং আপনাদের শপটার আসলে অনেক নাম আছে। তো আমি জানতে চাচ্ছি আপনাদের এই শপের রেপুটেশনটা এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে এই রেপুটেশনটা আসলে ডে বাই ডে কিভাবে ইনক্রিজ হচ্ছে, কিভাবে কাস্টমাররা আপনাদের শপে আসতেছে, এটা আসলে আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। জি স্যার, প্রথমেই আমি আপনারে বলবো যে রেপুটেশনটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা ধীরে 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 তৈরি হয়। আর রেপুটেশন তৈরি হওয়ার পেছনে সবসময় ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ভালো ফলাফল চাই, আর ভালো ফলাফলের জন্যই একটা ভালো রেপুটেশন তৈরি হবে, তাই না? আর যেহেতু আমাদের রেপুটেশনটা ভালো, সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন আমাদের সবটা মানে আমরা মানে আমার কাস্টমারদের সবসময় সুবিধা দিয়ে থাকি যা নিয়ে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। সো এই ধীরে ধীরে আমরা আর কি আমাদের কাস্টমারদের সুবিধা বাড়াতে থাকি, এভাবে আর কি আমাদের রেপুটেশনটা তৈরি হয়েছে। আর কাস্টমাররা আমাদের সাথেই আছে, সব নিয়েই খুব ভালোভাবে বিজনেসটা চলছে আর কি। জি জি, আচ্ছা, আমি আপনাদের সার্ভিস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে আপনার যদি আমরা অনলাইন কোনো সেবা আপনাদের থেকে পেয়ে থাকি, এই ধরনের কি কোনো সেবা আপনারা দিয়ে থাকেন যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা জি পেতে পারি? জি স্যার, অবশ্যই দিয়ে থাকি। আমাদের অনলাইনের লিঙ্কটা অবশ্যই আপনারা আমাদের ডিসপ্লে শোতে পেয়ে যাবেন। আর ওখানে আমাদের আলাদা সার্ভিস বয় আছে, যেটা আপনাদের পণ্য ডিরেক্ট হোম ডেলিভারিতে পাঠাবে, ঠিক আছে? হোম ডেলিভারি করা হয়, আপনারা সেখানে অর্ডার করলেই আমাদের বয় দিয়ে আপনাদের হোম ডেলিভারি করা হবে পণ্যগুলো। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি যে হচ্ছে আপনাদের প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বাই এনি চান্স, যেহেতু আপনারা অনেক মানে কনসিয়াস আপনাদের প্রোডাক্ট সম্পর্কে, আপনাদের কাস্টমারের জন্য খুব নির্ভেজাল প্রোডাক্ট দিয়ে থাকেন, আমার মোটামুটি ধারণা আছে আপনাদের সব সম্পর্কে, সেজন্য আর কি আসা। তারপরেও আমি একটু জানতে চাচ্ছি যে যদি কোনো প্রবলেম হয় আপনাদের প্রোডাক্টে, সেই ক্ষেত্রে যদি আমরা ক্রয় করে বাসায় নিয়ে যেয়ে দেখি বা বা এনি কাইন্ড অফ প্রবলেম, তাহলে এর সলিউশন মানে কিভাবে আপনারা দিয়ে থাকেন, বা আদৌ কোনো এর সলিউশন আছে কিনা আপনাদের কাছে?
জি স্যার, অবশ্যই। অ্যাকচুয়ালি প্রথমে দেখতে হবে এটা কি ধরনের পণ্য। এটা মানে কাঁচামাল। সো মানে এটা হচ্ছে পচনজাত দ্রব্য। সো এটা নষ্ট হওয়াটা স্বাভাবিক। দেখা যাচ্ছে আমরা আপনাদের হোম ডেলিভারির সময় যখন পরিবহন করা হয়, পরিবহনের সময় এটা অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু পচনজাত দ্রব্য, দুটো একটা ঝাঁকি লাগতে পারে, এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাবে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যদি সেটা কমপ্লেন করেন, সো আমরা তাৎক্ষণিক সেটা পরিবর্তন করার চেষ্টা করি। আর আপনাদেরকেও এটা সাথে সাথে বুঝিয়ে দিই যে এটা সমস্যাটা কি ছিল আর কিভাবে সমস্যার উদ্ভূত হয়েছে, যেন আপনাদের ভিতরে কোনো ভুল ধারণা তৈরি না হয়। জি জি, ধন্যবাদ। আসলে আপনাদের এই সব সম্পর্কে বিস্তারিত আসলে বাইরে থেকে যতটুকু জানতাম এবং এখানে এসে আসলে পুরো প্রসেসটা সম্পর্কে আমি বুঝতে পারলাম। তো আসলে থ্যাংক ইউ বাইরে স্যার। থেকে যতটা শুনেছি, এখানে আসার পর কিন্তু আসলে আরো বেশি কিছু জানতে পারলাম। তো আমারও কিন্তু নিজস্ব কিছু আর কি ডাউট থাকতে পারে, তো আপনাদের এখানে এসে আমি ব্যাপারটা ক্লিয়ার হলাম। তো এখন আমি সম্পূর্ণ স্যার নিশ্চিত যে হচ্ছে আপনাদের এই প্রোডাক্টটা নির্ভেজাল এবং সুরক্ষিত আমাদের জন্য। থ্যাংক ইউ স্যার। তো আমি আপনাদের এখান থেকে কিছু এবার কেনাকাটা করতে যাচ্ছি। থ্যাংক ইউ। জি জি স্যার, অবশ্যই। হোয়াট কাইন্ড অফ ধন্যবাদ। আমাদের শাকসবজিগুলো আপনি ওকে, কোনটা নেবেন? থ্যাংক ইউ সো মাচ। তিনটি গ্রুপকেই আমরা মনোযোগ দিয়ে কথা শুনলাম। তবে এখানে যারা মানে সেলসম্যান অথবা ফ্রিল্যান্সার অথবা সার্ভিস প্রোভাইডার দায়িত্ব পালন করছেন, একটা জিনিস মনে রাখতে হবে, এত ভদ্র কাস্টমার কিন্তু পাবেন না। কাস্টমাররা আরো কিন্তু অনেক রেডিকুলাস হবে, উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে এবং এত সময় সে নিবে না। সে কথা বলবে 2 থেকে 1টি এবং সে এক্সপেক্ট করবে আপনি কিন্তু তার সাথে ওইভাবেই কথা বলবেন। অতিরিক্ত কথা বলা এগুলো কিন্তু সে পছন্দ করবে না। বিশেষ করে ইউরোপ কান্ট্রি, এরা অল্প কথায় আপনার কাছ থেকে জিনিসটা জেনে নিবে। তো আরেকটি বিষয় এখানে আমার কাছে মনে হলো, কথা বলার সময় আমরা যতটা সম্ভব অ্যাডভাইস মূলক কথা সম্পূর্ণ পরিহার করব। অ্যাডভাইস করে কথা বলা, অর্ডার দিয়ে কথা বলা, যেটা হাম্বল বা রিকোয়েস্ট। এখানে আমি একটা স্লাইড দিয়ে রাখছি, একজনে পড়েন, দেখেন যে কোনটা ডন্ট সে, কোনটা সে। সেন্ড মি দ্য রিপোর্ট আমরা চেষ্টা করবো এটা না বলে, কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট, লিভ মি অ্যালোন, কুড ইউ গিভ মি a minute, tell me when you are available, let me know when you are available. You're wrong, I think you might be mistaken, there's a bad idea, I'm not so sure that's good idea, your work isn't good, I'm not quite satisfied this work, I don't like the colors in, I am not too fond of the colors. That means আমরা অর্ডার করে কথা বলবো না। একটা রিপোর্ট সে ফ্রি আছে কিনা আগে আমি জেনে নেব, স্যার when will be available, বা if you feel free may I knock you, আমি নক করতে পারি। দ্যাট মিন্স জেন্টেল, অর্ডার করে কথা বলা যাবে না, এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং আমরা এটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের 3rd নাম্বার ক্লাসে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আমাদের এই অংশের এই পর্যন্ত। আরো কিছু এখানে বিষয় আছে, আমি একটু টেনে সংক্ষেপে টানি এখান থেকে বের হয়ে। সফট স্কিলে আরো 2-1টি বিষয় ছিল, এরপরে আমরা একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আরেকটা টপিক আছে নতুন, এটা নিয়ে আমরা কথা বলবো। এখানে যেখানে আমরা ছিলাম একটু ওকে, পারসুয়েশন। এত কথা আমরা বললাম এই পারসুয়েশনের জন্যই। আমরা একজনকে আকৃষ্ট করার মতো ক্ষমতা, ইনভেনশন বা তার কথা শুনে, এখানে কিন্তু সবজি বিক্রি করছে বাট মনে হচ্ছিল সে রিয়েলি সবজি বিক্রেতা। প্রফেশনালিজম নিয়ে আসা, এই ইনস্ট্যান্টলি ভাবে যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া, এই অ্যাবিলিটি কিন্তু থাকতে হবে। এরপর আরো কিছু বিষয় আছে, কোলাবোরেশন। যখন আমরা কোলাবোরেশন একসাথে মিলে কাজ করবো, আজকে অথবা নিজে একা কাজ করি, একটা সময় গ্রুপ হয়ে কাজ করব, সেখানে একটা কিছু কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। কোলাবোরেশনে কাজ করার ক্ষেত্রে বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন, তারা একটা সময় কিন্তু একা ভাবে কাজ করে না, তারা ফ্রিল্যান্সার হিসেবে কয়েকজন মিলে কাজ করে, টিম হয়ে কাজ করে। তো সেখানে যে বিষয়গুলো মেনে চলা উচিত বা করা উচিত,
সেটা হচ্ছে যে কোঅপারেশন করা, কোঅপারেট করা, মন মানসিকতা করা, অর্থাৎ সবাইকে সম্মান করা, বাট নিজেকে আবার সস্তা করে না ফেলা। আমি সবাইকে সম্মান করব, বাট আবার নিজেকে, নিজের প্রেস্টিজ বা নিজের যে আত্মসম্মান, এটা যেন সম্পূর্ণ না যায়। এবং আরেকটা ব্যাপার এখানে, যেমন একজন বায়ার আপনাকে নক করলো, তাকে আপনি বললেন যে স্যার, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড, আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ ইউ বা ওয়ার্ক উইথ ইউর প্রজেক্ট। আবার এই কথাটি আরেকজন বললেন যে স্যার, যে ইফ ইউ ফিল নেসেসারি, আই এম অ্যাভেলেবল ফর ইউর প্রজেক্ট। দেখেন, একটা কথা যে মনে হয় যে সে খুবই ইন্টারেস্ট দুর্বল, আর একটা মনে হচ্ছে যে আপনি যদি প্রয়োজন মনে করেন স্যার, আমি আপনার প্রজেক্টের জন্য অ্যাভেলেবল। দ্যাট মিনস বেশি সস্তা হয়ে গেলে কিন্তু সে আবার পেয়ে পড়বে। এই জন্য কোলাবোরেশন, একসাথে কাজ করলে। আরেকটা ব্যাপার হচ্ছে পজিটিভ মন মানসিকতা থাকা, থিঙ্কিং সবসময় পজিটিভ, এবং সেখানে ডিসেন্ট্রালাইজ করা। ডিসেন্ট্রালাইজ মনে যে 5 জন মিলে যদি একটা টিম করেন, কাজকে আলাদা আলাদা ভাগ করে দেওয়া, একক ক্ষমতা না প্রয়োগ করা, এগুলো কিন্তু নিয়ে আসা। এটা ইন ফিউচারের জন্য। এরপরে হচ্ছে আপনার অ্যাডাপ্টেবিলিটি, অসম্ভব গুরুত্বপূর্ণ। অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে, মনে করেন আপনার সৌদি আরবে এক কাস্টমারের সাথে বা ইউরোপ কান্ট্রি এক কাস্টমারের সাথে কথা বললেন, তাকে আপনি বললেন গুড মর্নিং, এই হোয়াটসঅ্যাপ, সে আবার আপনার সাথে এইভাবে রিপ্লাই দিল। কিন্তু ইসলামিক কান্ট্রি তাকে যদি আবার হেই বলেন, তাহলে সে মাইন্ড করতে পারে, তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। এগুলো অ্যাডজাস্ট ক্ষমতা। যে কোনো দেশের যে কোনো মানুষের যে যখনই নক দেয় না কেন, যে কোনো বায়ারের সাথে ইনস্ট্যান্টলি ভাবে, যেমন যে লাস্ট এখানে যারা কথা বলছে সবজি বিক্রেতা হয়ে গেছে, সে তো আসলে সবজি বিক্রেতা না। সে যখন এই রোলটি পেল, সে ওইটার সাথে অ্যাডজাস্ট খেয়ে নিজেকে ওইভাবে মনে, এখন সে রিয়েলি একজন সবজি বিক্রেতা। ঠিক এরকমই আপনি যখন নেপাল, ভুটান, ইউরোপের, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে কোনো দেশেরই বায়ার পান না কেন, ঠিক তার সাথে এরকম হয়ে যাওয়া, অ্যাডজাস্ট খাওয়ার ক্ষমতা। আমরা এখানে একটা এক্সাম্পল দিই সাবস্টিটিউট গুডস এর মতো। যেমন আপনি দোকানে গেলেন, এক দোকানে চা বিক্রি করে 10 টাকা, প্রতিনিয়ত আপনি চা পান করেন 10 টাকা করে। পাশে হঠাৎ করে দেখেন আজকে কফি আগে 15 টাকা ছিল, হঠাৎ আজকে 10 টাকা কমাই দিছে, 5 টাকা কমাই দিছে, এখন 10 টাকা। ইনস্ট্যান্টলি ভাবে আজকে আপনি সিদ্ধান্ত নিলেন আমি আজকে কফি নিব। এই এখানে যাওয়ার পরে কেউ বলে নাই, দাম দেখেই আপনি সিদ্ধান্ত নিয়ে বলছেন যে না, কারণ কফি চায়ের তৃষ্ণা কফি দিয়ে মিটানো যায়, যেহেতু দামও কম, আমি আজকে এটি নিব। এই যে সিদ্ধান্তগুলো চেঞ্জ হয়ে যাওয়া, কেউ বলেনি, নিজের থেকে এই অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাডজাস্ট না খেতে বলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে কিন্তু বুঝতে হবে না কাস্টমার কি বলতে যাচ্ছে। চালাক আছে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যময় কাস্টমার পাবেন। আপনার পোর্টফোলিও দেখে নক করবে, কিন্তু তাদের সাথে নক করলে কাজটা পাওয়ার জন্য ওই অ্যাডজাস্ট হওয়ার ক্ষমতা কিন্তু থাকতে হবে নিজের ভিতরে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সরি, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট বলতে বলা হয়েছে যে আপনার যখন নতুন অ্যাকাউন্ট যারা খুলে, এখানে ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আছে, গুরু আছে, এইগুলো প্ল্যাটফর্ম। এখন আপনি যেটি খুলেন না কেন, মনে করেন আপনি নতুনদের জন্য ফ্রিল্যান্সার খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলায়, পোর্টফোলিওতে খোলার পরে, এখন কোন সময় বায়াররা বেশি নক করে, মাগরিবের নামাজের পরে নাকি ফজরের নামাজের আগে বা রাত জাগে কোন সময়, এটা কিন্তু আসলে বলা যায় না। কোন দেশে কোন কাস্টমার কখন আপনাকে নক দিয়ে বসে বলা যায় না। এই জন্য টাইম ম্যানেজমেন্ট করা। আমাকে যেন নক দিলে পায়, আমার পোর্টফোলিও দেখে সে আমাকে নক দিলে আমি অনলাইনে নেই, আমি রিপ্লাই দিতে পারলাম না, তাহলে সে অন্য এক জায়গায় চলে যাবে, সে আমাকে নেগেটিভ ভাবে নিবে, এতে করে রেটও কমে যাবে আমার সম্পর্কে। তো এর মানে হচ্ছে যে আমাকে নক দিলে যেন পায়। যেমন বাংলাদেশের উবার পাঠাও, আপনি মনে করেন উবারে একটা যাবেন, নক দিলেন, সে লোক রিসিভ করলো না, কেটে দিল বা রিসিভ করলো না, কোনো রেসপন্স নেই, আপনি তাকে কিন্তু ভালো জানবেন না, আপনি তখনই কিন্তু আরেকজনকে নক দিবেন। ঠিক সেম টাইম ম্যানেজমেন্ট করা, যতটুকু সময় অনলাইনে থাকবেন সেটাকে প্রপারলি ভাবে দেওয়া, এবং যদি অনলাইনে না থাকেন, মোবাইল অ্যাপস নিয়ে মোবাইলে পারলে যেখানে যাবেন সেখানে বসে রিপ্লাই দেওয়া, অর্থাৎ কাস্টমারের টাইম ম্যানেজমেন্ট প্রপারলি ভাবে মেনটেন করবেন। এটা যদি মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার পজিটিভ ভাবে নিবে না, এবং আপনার রেটিংও আস্তে আস্তে কমে যাবে, নেগেটিভ ভাবে কাউন্ট হবে।
তো এই স্কিলগুলো টাইম ম্যানেজমেন্ট, অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা, কোলাবোরেশন এবং পারসুয়েশন, যেটা নিয়ে আজকে অনেক কথা বললেন, মানুষকে মোটিভেট করার ক্ষমতা, নাম্বার ওয়ান ক্রিয়েটিভিটি, এই স্কিলগুলো কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে আপনার ভিতরে থাকতে হবে। তো আমরা সেকেন্ড সেশনে কিভাবে ইমপ্রুভ করা যায় আমাদের কমিউনিকেশন, এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিব। এখন আমরা জানি অফিসিয়াল 15 মিনিট একটা ব্রেক, কিন্তু আমি আপনাদের এই একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশটটা আমি সাবমিট করব। এজন্য আমরা সবকিছু লিখে আমি আপনাদেরকে ডিরেক্ট লিখে দিচ্ছি টাইম কয়টা বাজে আপনারা আসবেন। নেভার মেক আ ফান উইথ ইউর কাস্টমার। সে যে কোশ্চেন করুক না, সে গড মিস্টেক করতে পারে, কিন্তু আমরা মিস্টেক করব না। আমরা আমাদের সাইড থেকে হাম্বল হতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউরসেলফ কাস্টমার ইজ দ্য কিং। তো নিজেদের সবকিছু হচ্ছে মূল হচ্ছে আসলে বায়ারকে বেশি প্রাধান্য দেওয়া। এই কনসিয়াসনেস সতর্কতাগুলো যেন আপনাদের যোগাযোগের ভিতরে থাকে। 3 নাম্বার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনারা আছে আই কন্টাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, হাতের ব্যবহার, গেস্টার, দেন পোস্টার। এখন আপনি যখন কথা বলবেন, আপনি চোখ যেন ঠিক তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন। ইউরোপ, ইউনাইটেড আমেরিকায় আপনি যদি এই অভ্যাসটি মেনটেন না করতে পারেন, সে আপনাকে ভাববে যে আপনি এই সম্পর্কে কোনো আইডিয়া আপনার নাই, ধারণাই নেই। সে প্রচন্ডভাবে নেগেটিভ ভাবে নিবে। আমাদের দেশেও কিন্তু মুরব্বী, যে আমরা যারা আগের যে জেনারেশনের মানুষগুলো, তারা মনে করে যে তাদের চেহারার দিকে তাকে কথা বলে নেগেটিভ ভাবে নিবেন না। চেহারার দিকে আমরা তাকিয়ে কথা বলবো, তার আই কন্ট্যাক্টের দিকে তাকিয়ে কথা বলবো, কিন্তু এমন ভাবে তাকাবো না আবার ভিলেন টাইপের চোখ যেন না হয়, খুব মৃদু। আবার হাতের ব্যবহার, আমরা বিশ্বের গ্রেট স্পিকার বারাক ওবামা, হিলারি ক্লিনটন, জ্যাক মা, স্টিভ জবস, এদেরকে দেখবেন তারা যখন কথা বলে তাদের হাত কত মৃদু নাড়াচাড়া করে। এর মানে হচ্ছে যে আমরা হাতে রবটের মতো হাত যে ব্যবহার করবো না তা না, হাতেরও কিন্তু মৃদু ব্যবহার করব, হাত পা নাড়াবো। এতে বোঝা যায় যে হ্যাঁ, আমি আমার কথার সাথে কখন হাত নাড়াবো, কখন আমার বডি মুভমেন্ট করব, এগুলো কিন্তু কমিউনিকেশনকে আরো বেশি ইমপ্রুভ করে, অ্যাট্রাকটিভ করে। এবং গেস্টার, পোস্টার, আমি একটা ভালো মুখের কথা বললাম, ফ্যান্টাস্টিং, সেই কথাটা বলার সময় এক ধরনের অ্যাটিটিউড। আবার আমি যে কথাটি বললাম দুঃখে, সেই সময় যদি আবার হাসি, তাহলে কিন্তু প্রবলেম। বাই দ্য ওয়ে, বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় প্রভাব ফেলে কমিউনিকেশন করার ক্ষেত্রে। আমরা বাস্তব জীবনেও যখন ইউ আর গোয়িং টু কমিউনিকেট উইথ ইউর কাস্টমার, not only Bangladesh, all over the world, any country, try to maintain from your side very firmly these rules or this system or approach, এগুলোকে প্রপারলি ভাবে মেনটেন করতে হবে। কারণ প্রফেশনালিজম, সে আপনার মতো আমার মতো 20 জনকে নক দিয়ে সে একজন মানুষকে পছন্দ করবে। তখনই সে পছন্দ করবে যখন সে বুঝতে পারবে যে এই লোক বা আমার এই কাজটি করে দিতে পারবে, তার বিশ্বাস তার ভিতরে সৃষ্টি হবে। এই বিশ্বাসটা তার ভিতরে সৃষ্টি হওয়ার জন্য আমাকে কি করণীয়? সে আমাকে দেখবে না, জানবে না, সে আমি দূর থেকে কোটি কোটি মাইল দূরে, আমার পোর্টফোলিও তো সবাই মিথ্যা কথা দিয়ে সাজিয়ে রাখবে, সবাই ফেসবুকের মতো সবাই তার তথ্য দিবে, আমি এটা পারি সেটা পারি। কাজ করতে যে বোঝা যায়, এজন্য তারা বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে। তো আমরা ট্রাই করব আমাদের সাইড থেকে বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করা। পরবর্তী আরেকটা বিষয় কমিউনিকেশন করার ক্ষেত্রে ওপেন মাইন্ডেডনেস। ওপেন মাইন্ডেডনেস একটি বড় কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করার ক্ষেত্রে, যেটা হচ্ছে কি, আপনি কোয়ার্কার হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, অপরিচিত যে হোক না কেন, বায়ার হোক, আপনি মতের অমিল কিন্তু হইতেই পারে। সে বলতে পারে যে ভাই আপনি তো $6 চাইলেন, অন্যান্য বায়ার তো $3 কাজ করবে। মতের অমিল হতে পারে, ডিসএগ্রি হতে পারে, বা রিসপেক্টফুলি আপনাকে
সেটাকে বলতে হবে রেসপেক্টফুলি আই ডোন্ট এগ্রি, বা রেসপেক্টফুলি আই এম ডিসএগ্রি অ্যাবাউট ইট। তাকে বুঝাইতে হবে যে অন্যরা যা করতেছে দ্যাটস গ্রেট, অন্যরা বাইরেদেরকে আমি সম্মান করি, বাট আমি স্যার এই $6 নিচে কাজটি করতে পারবো না, কারণ এটা আমি ডিজার্ভ করি, আমার কোয়ালিটি আছে। অর্থাৎ ওপেন মাইন্ডেড, সে যদি খারাপ কিছু বলে মন যেন বিন্দু পরিমাণ চোখের ভুরু যেন উল্টান না হয়, ভয়ের জন্য একটু নড়বড়ে না করে। সে বললো যে আপনি এত বেশি চাচ্ছেন, আপনাকে দিয়ে তো আমি কাজ করাইতে পারবো না এত নিলে, তখন আপনি খুব ওই সুরেই, ভয়েস, সুর, তান সব ঠিক থাকবে, থ্যাংক ইউ স্যার, আপনার মতামতকে আমি সম্মান করি, স্যার আপনি যে ডিজাইনটা আমার দেখছেন আপনার হয়তো বা ভালো লাগেনি স্যার, কিন্তু আমি আমার সেরাটি ট্রাই করেছি, আপনি যদি কোনো পরিবর্তন চান আমি আপনাকে করে দিতে পারবো, কিন্তু তার মানা শোনার পরে আমার যেন মনে আগুন জ্বেলে না যায়, উল্টাপাল্টা কথা যেন বলে না, কখনোই না। তার ভালো নাই লাগতে পারে, আমার কথা আপনি ক্লাসে সবার ভালো নাও লাগতে পারে, আপনার কথা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, ইটস নর্মাল, ভেরি নর্মাল, বাট এই যেন ওপেন মাইন্ডেডনেস হতে হবে। কোনো ধরনের সুর বা আপনি যেন ভুরু চুকানো বা ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া এটা যেন না হয়। কারণ হচ্ছে সে বায়ার আপনার কাস্টমার হোক বা না হোক, বাট সে যেন বুঝতে পারি ইউ আর ভেরি মাচ জেন্টল। কারণ গভর্নমেন্ট কিন্তু এই সফট স্কিল এটার সাথে অ্যাড করার মূল কারণ হচ্ছে এটাই, দেশকে রিপ্রেজেন্ট করা। এর জন্য ওপেন মাইন্ডেডনেস, কোয়ালিটি যেন থাকে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে রেসপেক্ট। আমি যেমন গোবিন্দ সাহেবকে বললাম যে মনে করেন গোবিন্দ সাহেব এই সিজনে কোন ফল পছন্দ করেন, সে বলল ভাই আমি আপেল খুব পছন্দ করি। তখন আমি বললাম ভাই আমি তো আপেল একদম পছন্দ করি না, আমি আনারস অনেক পছন্দ করি। এই কথারই একটি আরেক ভাবে বললাম যে যে গোবিন্দ সাহেব আপেল কিন্তু ভীষণ সুস্বাদু একটি ফল, অনেকে ভীষণ পছন্দ করে, বাট আমি না পার্সোনালি ভাই আপেল থেকে আনারস বেশি পছন্দ করি। এর মানে হচ্ছে এমন ভাবে কথা বলতে হবে, নিজের প্রেস্টিজও রাখতে হবে, আবার তাকেও সম্মান করতে হবে। নিজেকে একবার মাটিতে মিশিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ অপর ব্যক্তিকে সম্মান করতেই হবে। এটা আপনার কথায়, আপনার লেখার মাধ্যমে, আপনার অ্যাপ্রোচের মাধ্যমে। আপনি তার কাছ থেকে একটা রিপোর্ট চাবেন যে আপনি কেমন কাজ চাচ্ছেন, সেই ক্ষেত্রে হাম্বল হয়ে কথা বলা যে স্যার ইফ ইউ ফিল ফ্রি মে আই গেট ইউর সিম্বল টাচ, আমি কি আপনার সিম্বলটা পেতে পারি, সে রুট ভাবে না, হাম্বল হয়ে কথা বলা। এটা আপনাকে তার কাছে অনেক বেশি প্রিয় করে তুলবে। এজন্য কিন্তু রেসপেক্ট, এবং রেসপেক্ট নিয়ে আরো ঘন্টার পর ঘন্টা কথা বললে কিন্তু শেষ হবে না, বাট আমরা চাই আমাদের ব্যবহারের ভিতরে যেন রেসপেক্টেড থাকে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কনফিডেন্ট। যখনই পোর্টফোলিও দেখে প্রথমে নক দিবে, নক দেওয়ার পর আপনারা যেটা আজকে কথা বললেন, আমতা আমতা ভাবটা যেন না থাকে, সোয়েপ্ট ভাবটা যেন না থাকে। When you are delivering, where explaining your product or services, so after hearing anyone, he or she will be very much confidential, you are best person, you are the best person, you can do everything, সবকিছু আপনি করতে পারেন, you are expert of digital marketing, সে যেন বুঝতে পারে you are the right person, I am finding you, আমি আপনাকে খুঁজছি, তার ভিতরে এই মেসেজটা বোঝা। এজন্য কথা বলার সময় যেন কনফিডেন্ট থাকে, আমতা আমতা ভাবটা না থাকে। এজন্য নিজে নিজে ট্রাই করবেন হোয়াট টাইপস অফ কোশ্চেন ইউ ক্যান ফেস, বা এর কোন ধরনের কোশ্চেন করতে পারে, এগুলি করবো আমরা দেখবো আগামী ক্লাসগুলোতে। কত টাকা দাম নেবেন, এত বেশি চান কেন, অন্য ফ্রিল্যান্সাররা তো এত চায় না, আপনি যে এত বেশি চান এটা কারণ কি, অনেক ধরনের কোশ্চেন সে করতে পারে। তো সেই অ্যান্সারের ক্ষেত্রে আপনি কনফিডেন্ট নিয়ে কথা বলবেন, জানি সে আপনাকে অসম্ভব পজিটিভ ভাবে নিয়ে থাকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ এখানে আমরা প্রায় বলে থাকি
যে মিডিয়াম এটা হচ্ছে কি, যেমন একজন বায়ারের সাথে নক দেওয়ার পরে সে কি মেসেঞ্জার পছন্দ করে, নাকি হোয়াটসঅ্যাপ পছন্দ করে, নাকি স্কাইপ পছন্দ করে, নাকি মেইলে পছন্দ করে। কিছু কিছু আছে প্ল্যাটফর্ম যেটা কোনো তথ্য বাইরে নিতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আবার কিছু কিছু আছে যেমন তার থেকে আবার আপনি পার্সোনালি ভাবে কন্ট্যাক্ট করা যায়। সে যে মিডিয়াটা পছন্দ করে ওই মিডিয়াটা আপনাকে রেফার করতে হবে। আপনি পার্সোনালি আপনার হোয়াটসঅ্যাপ আছে দেখে আপনি বলবেন যে স্যার এটা আপনি নো, তারটাকে প্রাধান্য দিবেন। সে যেটাকে মুখ্য বলে মনে করেন সেটাকে প্রাধান্য দিবেন, তাহলে সে আপনাকে পজিটিভ ভাবে মূল্যায়ন করবে। এখানে মানে আপনারা এখানে বলবেন আলো ম্যাডাম একাই আছে, ম্যাডাম বলবেন একজন মানুষকে আপনি জীবনের সবচেয়ে পছন্দের যে মানুষটা, বাবা মা মানে ফ্যামিলি বাদে কোন মানুষটি আপনার সবচেয়ে বেশি পছন্দ বা আপনার ফেভারিট ব্যক্তিত্ব? কি আলো আপু আছেন নাকি? জি দাদা আসি। স্যার একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছেন। দাদা আপনার মাইক থেকে একটু নয়েজ আসতেছে। আলাপু কি ক্লিয়ার হয়েছেন কোশ্চেনটা সম্পর্কে? না স্যার। আচ্ছা, গোবিন্দ দাদা আপনি কি কোশ্চেনটা সম্পর্কে অবগত আছেন? কাইন্ডলি একটু শেয়ার করেন। স্যার জানতে চাচ্ছেন যে আপনি বাবা মার পরে কাকে আপনি বেশি প্রায়োরিটি দেন? আমার ভাইকে, বড় ভাই। কেন? ওকে, আপনার আপনার ফ্যামিলি বাদে কোন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে আপনার বেস্ট পার্সোনালিটি কে আপনার জীবনে, বাবা মা ছাড়া, আপনার ফ্যামিলি ছাড়া, এবং কেন? বেস্ট পার্সোনালিটি ইয়েস। অনেক কঠিন একটা প্রশ্ন, কিন্তু এটার উত্তর আমার জানা আছে। আমার নেইবর, এবং সে আমার বড় ভাই, আবার আমার টিচারও ছিলেন। সে হচ্ছে আমার বেস্ট পার্সোনালিটি। কেন কেন তাকে আপনার এত আপনার জীবনে এতগুলো মানুষের ভিতর থেকে তাকে আপনি কেন এত বেশি ভালো লাগলো? কি দেখি জি, বা কি খুঁজে পেয়েছেন তাকে? এটা তো মানে কেন ভালো লাগলো, ছোটবেলা থেকেই তো ওনার সাথে ওনার সান্নিধ্যে থেকে ওনার কাছ থেকে যেই গুরুত্বটা পাওয়া গেছে বা অনেক কিছু শিখেছি ওনার থেকে। উনি যেহেতু আমার টিচার ছিলেন, আহ ওনার আলাদা একটা ব্যক্তিত্ব আছে, যে ব্যক্তিত্বটা আসলে আহ, সবার থাকে না, বা সবার থাকলেও ওনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। ওই ব্যক্তিত্বটার জন্যই ওনাকে হচ্ছে আমার বেশি ভালো লাগে। ওকে, রাশেদুল আল মামুন সাহেব স্যার, আপনি আপনি একজন টিচার মানুষ, আপনার ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, তার ভিতরে কোনো না কোনো স্টুডেন্টকে আপনি বেশি পছন্দ করেন, কেন? আসলে শিক্ষকদের কাছে স্টুডেন্টরা যত সবাই বেশি সমান। সবাই সমান, তারপরেও কিছু কিছু স্টুডেন্ট থাকে একটু প্রিয়, কারণ বিশেষ কেন? করে যারা লেখাপড়ায় ভালো থাকে বা শিক্ষকদের মান্য করে, এই ধরনের স্টুডেন্টরা সাধারণত বেশি প্রিয় থাকে। ওকে, আপনার জীবনে যদি বলা হয় আপনি একজন টিচার, বাট জি। আপনার জীবনে বেস্ট টিচার কে ছিলেন এবং কেন? আমার জীবনের বেস্ট টিচার ছিলেন আমার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। আসলে তার
মানে কাছে আসার বা একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করার ক্ষমতাটা ছিল অসাধারণ, মূলত এই জন্যই। ওকে, আমরা গোবিন্দ সাহেবের কাছে। জি, আমার কাছে কলেজের এক স্যারই আমার কাছে প্রিয়, কারণ ওনাকে দেখছি যে লোকের সাথে খুব তাড়াতাড়ি ওনাকে মিশতে, এই কারণে ওনাকে আমার খুব ভালো লাগে। ওকে, এরকম যদি আমরা সবাইকে কোশ্চিন করি, দেখবেন কিছু না কিছু পার্থক্য খুঁজে পাই। সেগুলো কি হয়, আমি আগের বিষয়ে এক্সপিরিয়েন্স থেকেও, যে এই মানুষটাকে পছন্দ করার মূল কারণ সে পাঞ্চুয়াল, সে সবসময় মোটিভেট করে, আর তার দৃষ্টিতে কখনোই সে মানুষকে ছোট করে না। আমার ভালো কথা নিয়ে গেলেও সে হাসি মুখে অ্যাকসেপ্ট করে, দুঃখের একটা কথা বললে সে সেটাকে কিভাবে সমাধান করা যায় সে সেটাকে সলভ করার ট্রাই করে। এবং আমি তাকে কখনো দেখি নাই আমার সাথে রাগ হয়ে কথা না বলা। এই যে বিভিন্ন বিভিন্ন কমেন্ট গুলো থাকে, যে কারণে একজন মানুষের পছন্দ হয়ে থাকে। একজন বায়ার আপনাকে নক করার সাথে সাথে 10 জনের সাথে নক করবে। এই 10 জনের নক করার পরে সে আবার চিন্তা করবে কাকে এই কাজটি দেওয়া যায়। কাজ দেওয়া কিন্তু কঠিন না, এই জাস্ট তার এই 2-1 মিনিটে তাকে পছন্দ করানো। এর মানে হচ্ছে আমাদের এই সফট স্কিল, এই যে যতগুলো ফিচার এখানে বলবেন আপনি, আমরা আরো জিজ্ঞেস করলে পাবো। এখানে আমরা সবচেয়ে ছোট আমাদের বয়সকে, সবচেয়ে ইয়াং ম্যানকে আমাদের এই ব্যাচে 20-এর নিচে কে আছে? বিশের নিচে মনে হয়তো নাই, তবে এখানে মনে হয় দুইজন আমার জানা মতে দীপ রায় আর জিশান ভাই সব থেকে মনে হয় জুনিয়র হইতে পারে। জি দাদা, আমার ওকে, কাছে জিশান সাহেব বলেন। জি জিশান সাহেব, আপনি বাবা মা ছাড়া কাকে সবচেয়ে বেশি ভালো লাগে? আপনি ইয়াং ম্যান, সুপারস্টার, বলেন। জি, আমার একটা স্যার আছেন, তিনি হচ্ছে আমি ঝিনাইদহতে থাকাকালীন টাইমে তার সাথে পরিচয়। তবে সে স্যারটা আমার কাছে এখনো অব্দি বেস্ট স্যার বলে মনে হয়। কারণ তার কেন? যদি কখনো কোনো ক্লাসও সাপোজ মনে করেন ক্লাসের মতো স্যার, বাইরে ফ্রেন্ড, অল এভরিথিং, স্যার একটা বেস্ট পারসন। তার ক্লাস যদি আমি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টাও করি, তাও কখনো বোর ফিল হয়নি। 3 বছর তার সাথে কাছে থেকে শিক্ষা নিয়েছি, কিন্তু আমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিহাল সাহেব, আপনি বলবেন জি আপনাদের যশোরের সবচেয়ে ভালো লাগা আপনার শপিং দোকান কোনটি, যেটা আপনি পছন্দ করেন? স্যার এখানে বেশ কিছু জায়গা আছে, ইনফিনিটি আছে, তারপর হচ্ছে সিটি প্লাজা আছে, জেস টাওয়ার আছে। তো আমি বেশিরভাগ আর কি ভালো লাগে জেস টাওয়ার থেকে এবং হচ্ছে সিটি প্লাজা থেকে। কেন? জেনারেলি ভাইয়া এখানে হয় যেটা হচ্ছে আমরা যখন লোকাল মার্কেটে যাই তখন হচ্ছে দেখা যায় যে আহ, যে বলে যে মানে শপকিপাররা বলে যে মানে খুব ডিস্টার্ব করে আর কি, যে এদিকে আছেন, এটা দেখেন সেটা দেখেন। আমার ইচ্ছা সত্ত্বেও কিংবা না সত্ত্বেও আমি যদি প্রোডাক্ট কিনতেও যাই তা সত্ত্বেও আমাকে ডাকাডাকি করবে। আমি যদি প্রোডাক্ট কিনতেও যাই মানে তখনও ডাকাডাকি করবে। মানে একটা ডিস্টার্ব ফিল হয়। জেনারেলি আমরা যখন একটা শপিং এ যাই তখন বিভিন্ন শপগুলোতে আমাদের পছন্দ করতে থাকি যে এটা নিলে ভালো হয় কি ওইটা নিলে ভালো হয় দোকানে যাওয়ার আগে আর কি। তো যখন আমরা ডিসপ্লে থেকে পছন্দ করি তখনই আমরা যে মানে দোকানের সাথে কথা বলি, দেন প্রোডাক্টটা সম্পর্কে জানি। এই জিনিসটা। তো ওকে, লোকাল মার্কেট গুলোতে আসলে এই ধরনের ব্যাপারটা হয় না, যার কারণে আর কি এখানে শপিং করতে ভালো লাগে। ধন্যবাদ। এখানে আমরা যদি শপিং মল আমরা প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করি, প্রত্যেকেরই কিন্তু এক একটা ভালো লাগা জায়গা থাকে, ভালো লাগা জায়গা থাকে। এটা আপনি না, সবাইকে, যে আমি পার্সোনালি আমাদের নিজেদের গার্মেন্টস আছে, আমাদের গার্মেন্টস আমরা নিটিং প্রোডাক্ট গুলো উৎপাদন করি। অনেক এখান থেকে বিভিন্ন জনে মাল নিচ্ছে, গুলশান, বনানী, বাড়িধারা, বসুন্ধরা, বিভিন্ন জায়গায় মাল চলতেছে আমাদের প্রোডাক্টটি।
আমি পার্সোনালি ভাবে যখনই কোনো একটি প্যান্ট, বিশেষ করে প্যান্ট কিনলেই আমার এক মুন্না ভাইয়ের কথা মনে পড়ে, সেই দোকানে আমি যাবই সাইলেন্ট, কোনো ব্র্যান্ডের দোকান না, বাট 100% গর্জিয়াস এক্সপোর্ট জিনিস সে বিক্রি করে, অনেক স্মার্ট পোলাপান তার কাছ থেকে প্রোডাক্ট নেয়। এর মানে হচ্ছে এক একজনের দৃষ্টিভঙ্গি। আমার এক ফ্রেন্ড আছে, সে এবার দাবি করে, ক্লোজ ফ্রেন্ড আমার, যে না মুন্না ভাই দাম বেশি রাখে, এখানে যাওয়া যাবে না সেলেন আউটলেটে। সে অন্য একটা আউটলেট পছন্দ করে। এর মানে হচ্ছে এক একজনের ভালো লাগার জায়গাটা। এখন যদি বলি কেন ভালো লাগে, এটাই অ্যান্সার কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ, কিছু বোঝা যায়, কারো ব্যবহার, প্রোডাক্টের কারণে, ব্যবহারের কারণে। এখন আপনার যে কোয়ালিটি, এটা একজন বায়ার আপনি কিভাবে বুঝবে? 10-5 মিনিটে বুঝবে না। সে পোর্টফোলিও দেখে আপনি কাজ দেখবে, কথা বলে আপনার সাথে শেয়ার হবে, এই লোকটা মনে হয় ভালো হতে পারে, কাজটি দিবে। সো ওভারঅল যে আজকে আমরা যে গুণাবলী কথাগুলো বললাম, প্রপারলি ভাবে যদি এগুলো আপনি তাকে বুঝাইতে পারেন, ট্রান্সফার করতে পারেন তার ভিতরে, সে বুঝতে পারবে যে হ্যাঁ, এই লোককে কাজ করানো যায়, এই লোককে কাজ দেওয়া যায়। তাহলে ওই লোক আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট করবে। বাই দ্য ওয়ে, লাস্ট আমরা কথা বলছিলাম এই সোশ্যাল নিয়ে, যে মিডিয়া নিয়ে, যে হুইচ মিডিয়া ইজ পারফেক্ট, কোন মিডিয়াটা পারফেক্ট আপনি ব্যবহার করবেন কাস্টমারদের জন্য, যেটা সে পছন্দ করে সেটাকে আপনাকে প্রেফার করতে হবে। তো এই যে কিছু টিপস ছিল, বেস্ট মিডিয়া, তারপরে হচ্ছে আপনার রেসপেক্ট, তারপরে ছিল কনফিডেন্ট, ওপেন মাইন্ডেডনেস, তারপরে হচ্ছে আপনার আই কন্টাক্ট, কনসিয়াসনেস এবং লিসেনিং। কমিউনিকেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো যেটা আমরা চিন্তা করি একটু লিখি, লেখার ক্ষেত্রেও এবং বলার ক্ষেত্রেও প্লিজ, যদি এইগুলোকে প্রপারলি ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সে পজিটিভ ভাবে নিবে না, কাজ দিবে না। নক করবে বাট কাজ দিবে না, নক করবে কাজ দিবে না। কাজ দিতে হলে আপনার ভিতরে এছাড়াও আগের যে টাইম ম্যানেজমেন্ট বলেন, অ্যাডাপ্টেবিলিটি বলেন, পারসুয়েশন বলেন, তারপরে হচ্ছে লাস্টে ক্রিয়েটিভিটি। এই যে যে ছোট, শুনতে শোনা যায় ছোট, বাট এগুলা বিশাল পাওয়ারফুল আর্ট। আপনি একটা আমব্রেলা, হাজার হাজার মানুষ আমব্রেলা নিয়ে, ছাতা নিয়ে বসে আছে, আপনার কাছে সে কেন আসবে? আপনার ভিতরে যদি এই গুণগুলো থাকে বা পায়, সে কিন্তু আপনাকে পছন্দ করবে। আমি মনে হয় বুঝাইতে পারছি আমি আসলে কি বলতে যাচ্ছি। আমাদের ক্লাস আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি আমাদের ক্লাসে কিন্তু মেসেজ এখানেই শেষ। আমি আমার ক্লাসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কপি করে নেবেন। বাট যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আপনারা বলতে পারেন প্লিজ। স্যার আপনি আমাদের ক্লাস আপনাদের সাথে ভাইয়া 4টি ক্লাস। এই যে পরপর হবে